আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের ব্যাচের লেকচার নাম্বার 10। আজকের লেকচারটা একটু ডিফারেন্ট, অর্থাৎ আজকের লেকচারে আমরা রিসার্চ আর্টিকেলে এআই টুলস এর ব্যবহার নিয়ে কথা বলবো। অর্থাৎ রিসার্চ আর্টিকেলে এআই টুলস ব্যবহার করা যাবে কিনা, বা এই টুলস যদি আমরা ব্যবহার করতে পারিও, সেক্ষেত্রে জার্নালের গাইডলাইন, অর্থাৎ মানে আমাদের সীমারেখা কতটুকু, কোন কোন জায়গায় ইউজ করা যাবে, কোন কোন জায়গায় ইউজ করা যাবে না, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং ক্লাসের আরেকটা অংশে আমরা রিসার্চ আর্টিকেলে আমরা যেই যে এআই টুলস গুলা ইদানিং সবাই ব্যবহার করছে, সেই এআই টুলস গুলার ব্যবহার দেখানোর চেষ্টা থাকবে। তো যেহেতু অনেকগুলো কন্টেন্ট আমরা একটা একটা করে শেষ করি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করলে হবে, ঠিক আছে? ওকে। তো আপনাদের এন্ড থেকে প্রথম যে কোয়েরিটা থাকে যে আমরা আসলে রিসার্চ আর্টিকেলে এইটা ব্যবহার করতে পারবো কিনা। তো আমাদের সবসময় নিজেদের মনে একটা ভয় থাকে যে আসলে রিসার্চ আর্টিকেলে এআই ব্যবহার করাটা মনে হয় অপরাধ। তো বিষয়টা আসলে মানে অপরাধ নয়, বরং এআইটা আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, আবার কিছু সীমারেখাও আমাদের আছে। তো আমরা যদি গাইডলাইন দেখি, গাইডলাইন বলতে দুনিয়াতে তো অনেক পাবলিশার আছে। এক এক পাবলিশারের গাইডলাইন এক এক রকম, মানে পাবলিশার গুলার মধ্যে গাইডলাইনে কিছুটা ব্যতিক্রম থাকতে পারে। যেমন এলসবিআর হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাবলিশার গুলোর মধ্যে একটা। তো আমরা এলসবিআর এর গাইডলাইনটা আজকে দেখবো। আপনারা চাইলে এলসবিআর এর বাইরেও অন্যান্য যে পাবলিশার তাদের গাইডলাইনটাও দেখতে পারেন। আমরা রিসার্চ আর্টিকেলের যে গাইডলাইন, সেই গাইডলাইনের জন্য এলসবিআর এর গাইডলাইনটা দেখবো। আর যারা একাডেমিক বিভিন্ন থিসিস বা একাডেমিক বিভিন্ন অ্যাসাইনমেন্টে এআইটা ব্যবহার করতে চান, তাদের জন্য আমরা এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থীদের জন্য যে গাইডলাইনটা তারা রেডি করেছে, আমরা সেই গাইডলাইনটা একটু দেখবো যে তারা আসলে তাদের মানে শিক্ষার্থীদেরকে এআই টুলস ব্যবহার করার ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছে। আমরা সেই গাইডলাইনটা দেখবো। আর আজকে আমরা আরো দুটো পেপার দেখবো। একটা হচ্ছে যে আহ, আহ, মানে ইউরোপিয়ান ইউনিয়নেরই একটা সংস্থা আছে, তাদের দেওয়া একটা গাইডলাইন। মানে এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপ্রুভড, মানে ইউরোপের সবগুলা ইউনিভার্সিটি সম্মিলিতভাবে মোটামুটি এই গাইডলাইনটা ফলো করে। অর্থাৎ আমরা পার্টিকুলার যদি একটা দুইটা ইউনিভার্সিটি গাইডলাইন দেখলে হয়তো কিছুটা কমতি থাকতে পারে। তো এইটা হচ্ছে যে পুরো ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান যে ইউনিয়ন বা ইউরোপিয়ান কমিশন, তারা এআই এর একটা আলাদা করে গাইডলাইন দিয়েছে 20 পেজের, সেইটাও আমরা দেখব। পাশাপাশি রিসার্চ আর্টিকেলে এআই আসলে কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে, এটার উপকারিতাটা কি, সেটা নিয়ে একটা রিসার্চ আর্টিকেল আছে, সেই আর্টিকেলটাও আমরা দেখব। ফলে খুব মানে বুঝতেই পারতেছেন আজকে খুব রিসোর্সফুল একটা লেকচার, এবং খুব মানে মজার একটা লেকচার, খুব বেশি বোরিং হয়তো আমাদের কাছে লাগবে না, এই আর কি। ওকে। তা আমরা শুরুতেই হচ্ছে এলস বিয়ারের যে গাইডলাইন, সেই গাইডলাইনটা আমরা দেখি। এখানে আপনারা গুগলে সার্চ করলেও পাবেন, দ্য ইউজ অফ জেনারেটিভ এআই অ্যান্ড এআই অ্যাসিস্টেড টেকনোলজি ইন রাইটিং ফর এলসবিআর। মানে এলসবিআর এ যারা অথর বা যারা রিভিউয়ার, তাদের জন্য এলসবিআর এর নির্দেশনা, ঠিক আছে? ওকে। তো এইখানে বলা আছে যে অথররা চাইলে এআই বা এআই অ্যাসিস্টেড টেকনোলজি ব্যবহার করতে পারবে। কোন কাজে বললো যে অনলি টু বি ইউজ টু ইমপ্রুভ রিডেবিলিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ড। বললো যে আপনার লেখার রিডেবিলিটি বাড়ানোর জন্য, ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টের জন্য আপনি এআই ব্যবহার করতে পারবেন। আবার ব্যবহার করতে পারবেন না কোন কাজের জন্য, দেখেন বলছে নট টু রিপ্লেস কি অথরিং টাস্ক। মানে একজন অথরের যে মূল যে কাজগুলো থাকে, মূল কাজ কি এখানে বললো যে প্রডিউসিং সাইন্টিফিক পেডাগোজিক অ্যান্ড মেডিকেল ইনসাইট, ড্রয়িং সাইন্টিফিক কনক্লুশন। যেমন কিছু কিছু পেপারের যে ফলাফল, সেই ফলাফলটা আপনি এআই ব্যবহার করেই বের করে ফেলতে পারবেন না। আপনি যদি একটা গবেষণায় সার্ভে করতে চান, আপনার অবশ্যই ফিল্ডে গিয়ে সার্ভে করতে হবে, সার্ভে করে সেই ফলাফল আপনার উপস্থাপন করতে হবে। আপনি যদি চ্যাট জিপিটি কে দিয়েই ফিল্ডে না গিয়েই আপনি ফলাফল নিয়ে আসেন, তাইলে কিন্তু হবে না। এখানে আবার বললো যে প্যাডাগজিক্যাল মানে পদ্ধতিগত, ঠিক আছে, আপনার রিসার্চের মেথডোলজি কি হবে। প্রত্যেকটা রিসার্চেরই মেথডোলজি পার্টিকুলারলি আলাদা আলাদা হয়। এক এক রিসার্চের এরিয়া, এক এক রিসার্চের স্যাম্পল এক এক রকম। ফলে এই যে মেথডোলজির যে বিষয়টা, সেটা আপনি পুরোটা এআই দিয়ে করে ফেলতে পারবেন না আর কি, এখানে যেটা বলা হলো। এরপর আপনার যে ফলাফলের একটা কনক্লুশনে পৌঁছানো, সেই কনক্লুশনে পৌঁছানোটা আপনি এআই দিয়ে করতে পারবেন। মানে এগুলো হচ্ছে যে মানে কি অথরিং টাস্ক, মানে একজন গবেষকের মূল কাজ এগুলো থাকে। যেমন ক্লিনিক্যাল রিকমেন্ডেশন, আপনি একটা ক্লিনিক্যাল ট্রায়াল, সেটা আপনি এআই ব্যবহার করে ফলাফলটা বের করতে পারবেন না, আপনাকে রিয়েলি হচ্ছে ট্রায়ালটা করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে শুরুতেই বললো যে প্যারাফ্রেজিং বা রিডেবিলিটি, ল্যাঙ্গুয়েজ অফ দ্য মানে পেপারের ভাষা, এই এই উন্নয়নগত কাজে আপনি এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু কিছু কাজে আবার এআই ব্যবহার করতে পারবেন না। এরপর আবার বলছে যেসব কাজে আমরা এআই ব্যবহার করব, এই যে বললো যে
শুড বি ডান উইথ হিউম্যান ওভারসাইট। বললো যে এআই আপনি হেল্প, মানে আপনার কাজের হেল্পের জন্য আপনি এআই নিতে পারবেন, কিন্তু অবশ্যই কি হিউম্যান ওভারসাইট লাগবে, মানে আপনি ম্যানুয়ালি এগুলাকে চেক করতে হবে বা চেঞ্জ করতে হবে। বললো যে মানে ম্যানুয়াল কন্ট্রোল, হিউম্যান কন্ট্রোলটা আপনার থাকতে হবে, এবং এআই যে আউটপুটটা দিয়েছে সেটা কেয়ারফুলি আপনাকে রিভিউ করতে হবে, মানে সেটা আসলে ঠিক কিনা সেটা আপনার চেক করতে হবে। কারণ এখানে বললো যে এই যে এআই আসলে আমাদেরকে দেখতে ঠিক অথচ বাস্তবে ইনকারেক্ট, ইনকমপ্লিট অথবা বায়াসড এরকম আউটপুট দিতে পারে। মানে এআই আমাদেরকে যে আউটপুটটা দেয় দেখে মনে হয় সেটা ভালো আউটপুট, আর কিন্তু আসলে সেটা বাস্তবে ইনকারেক্ট, ইনকমপ্লিট বা বায়াস হইতে পারে। তো সেই জায়গাতে আপনার ম্যানুয়াল এন্ট্রিটা দেওয়া লাগবে, মানে নিজে থেকে সেগুলা ঠিক করা লাগবে। এবং এর পরের লাইনে বলা আছে যে অথর হচ্ছে যে আলটিমেট রেসপন্সিবল কিসের জন্য, তার যে আউটপুট সেটার জন্য। তার মানে এখানে আমরা এই প্যারাটুকু পড়ে মোটামুটি এটা আমরা ক্লিয়ার যে আমরা কিছু কাজে এআই ব্যবহার করতে পারবো, কিছু কাজে এআই ব্যবহার করতে পারবো না। যেই কাজগুলোতে এআই ব্যবহার করতে পারবো সেগুলোতে হিউম্যান কন্ট্রোল থাকা লাগবে। মানে এআই যদি ভুল করে সেই ভুলটা আসলে এআই করেনি, বরং সেই ভুলটা আপনি অথর আপনি নিজেই করেছেন, ঠিক আছে? যেমন ধরুন আপনি হয়তো জোটেরো সফটওয়্যারটা ইউজ করতেছেন না, আপনার কাছে কোনো একটা এআই টুলস আছে যেটা দিয়ে রেফারেন্সিং করা যায়। এখন সেই এআই টুলস যেটা রেফারেন্সিং করে, সে যদি রেফারেন্সিং করতে গিয়ে ভুল করে, তাহলে এটা আসলে আপনি ভুল করেছেন বলেই ধরা হবে। অর্থাৎ মানে এআই এর ভুল মানে হচ্ছে যে আপনার ভুল। যেমন আপনি যদি এআই কে জিজ্ঞেস করেন যে পাঁচে পাঁচে কত হয়, কথার কথা এআই বললো পাঁচে পাঁচে 11 হয়। এখন আপনি যদি আপনার পেপারে লিখে রাখেন যে পাঁচে পাঁচে 11 হয়, তাহলে এটা কি এআই এর ভুল না আপনার ভুল? তো সেটা আপনার ভুল, কারণ আপনি কোন জায়গা থেকে আনছেন আপনি জানেন, কিন্তু আলটিমেটলি আপনার আউটপুটের জন্য আপনি দায়ী থাকবেন। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে মানে মোটামুটি এআই ব্যবহার করা যায়, কিন্তু সেইটার ভুল ত্রুটির জন্য রিসার্চার দায়ী থাকবে আর কি। ওকে, এরপর একটা গুরুত্বপূর্ণ লাইন বললো যে অথর শুড ডিসক্লোজ ইন দেয়ার ম্যানুস্ক্রিপ্ট দ্য ইউজ অফ জেনারেটিভ এআই অ্যান্ড এআই অ্যাসিস্টেড টেকনোলজি অ্যান্ড স্টেটমেন্ট উইল অ্যাপেয়ার ইন দ্য পাবলিশড ওয়ার্ক। বলল যে অথর যদি কোনো কাজে এআই ব্যবহার করে থাকে তার পেপারে, তাহলে তিনি এটা ডিসক্লোজ করবেন, তিনি এটা প্রকাশ করবেন, এবং তার পেপারের একটা জায়গায় তিনি এই ঘোষণাটা দিয়ে দেবেন যে হ্যাঁ আমি আমার পেপারে আমি এআই ব্যবহার করেছি। আমি একটা নমুনা দেখাই তাহলে বুঝবেন। এই দেখেন এই যে, এই যে এই একটা পেপার আপনার এখন স্ক্রিনে এখনো দেখেন নাই, দেখতে পাবেন। একটা পেপার আপনার স্ক্রিনে দেখতে পাবেন, এই যে ডিক্লারেশন, ঠিক আছে? ডিক্লারেশন অন দ্য ইউজ অফ এআই ইন রাইটিং প্রসেস। এখানে বলা আছে যে গবেষক এই পেপার লিখতে গিয়ে এআই ব্যবহার করেছে, এবং এই এআই ব্যবহার করতে গিয়ে অবশ্যই তার হিউম্যান ওভারসাইট এবং কন্ট্রোল ছিল। তিনি কেয়ারফুলি এআই এর আউটপুটটা রিভিউ করেছেন, এরকম একটা জেনারেল স্টেটমেন্ট আপনারা গুগল করলে এরকম স্টেটমেন্ট অভাব নাই। এই স্টেটমেন্টটাই আপনি কপি করে আপনার পেপারে দিয়ে দিতে পারবেন যে অথর বুঝে শুনে এই পেপারে এআই ব্যবহার করেছে, কোনো ধরনের এথিক্যাল ভায়োলেশন ঘটে নাই। এরকম একটা কমন স্টেটমেন্ট আপনার পেপারে দিয়ে দিতে পারবেন। তো এটাই হচ্ছে বললো যে রিসার্চার যদি তার পেপারে এআই ব্যবহার করেই থাকে, তাহলে তিনি হচ্ছে এআই যে ব্যবহার করেছে সেটা একটা স্টেটমেন্ট ওই পেপারের নিচে দিয়ে দেবে। ঠিক আছে, এতে হয় কি যে ট্রাস্ট তৈরি হয় আর কি, অথর, পাবলিশার, জার্নাল, এদের সবার মধ্যে একটা ট্রাস্ট তৈরি হয়। ঠিক ঠিক আছে। ওকে, আহ আচ্ছা, এরপর এখানে বলা আছে যে এআই কখনো অথর হতে পারবে না। মানে এআই কে আমরা হচ্ছে যে এআই থেকে বিভিন্ন কাজে হেল্প নেই, কিন্তু আপনি কোনো আর্টিকেলে বলতে পারবেন না যে মানে এআই, মানে আপনি ধরেন চ্যাট জিপিটি 2019 এরকম এআই কে রেফারেন্সিং করা যাবে না, কারণ এআই এর নিজের কোনো তথ্য নাই। মূলত আসলে এআই কে আমরা ধরেন কোটি কোটি তথ্য খাওয়াইছি, সে আমাদেরকে আউটপুট দেয়। ফলে এআই এর নিজের কোনো আসলে তথ্য নাই। ফলে কোনো একটা আর্টিকেল অনেকে যেটা বুদ্ধি করে করে যে এ চ্যাট জিপিটি থেকে তথ্য নিয়ে চ্যাট জিপিটি 2025 লিখে দেয়, কিন্তু আলটিমেটলি এই তথ্যটার মালিক চ্যাট জিপিটি না। তার মানে এআই কে কখনো অথর হিসাবে কাউন্ট করা যাবে না, এবং এআই কে কখনো সাইট করা যাবে না, ঠিক আছে? এইটাও আমরা একটু খেয়াল রাখবো, কারণ এটা একেবারেই এলস বিয়ারের গাইডলাইন, এটা আমাদের মুখের কথা নয়। তারপর ইমেজ এবং আর্টওয়ার্কের ক্ষেত্রে এআই ব্যবহারের এখানে কিছু নিয়ম আছে, আপনাদেরকে একটু সতর্ক করি যে নর্মালি রাইটিং এ এআইটা আমরা হর হামেশাই ব্যবহার করি বা এটা ব্যবহার বাড়তে থাকবে, কিন্তু ইমেজ ক্রিয়েশনে এআই ব্যবহারটা এখনো বেশিরভাগ জার্নালি অ্যাপ্রুভ করে না। মানে যেমন আমরা এখন বিভিন্ন এআই টুলস আছে যেগুলাকে নির্দেশনা দিলে আমাদের ইমেজ বানিয়ে দেয়। তো এআই টুলস যে ইমেজগুলা বানাবে সেই ইমেজগুলা ব্যবহার মানে মোস্ট অফ দ্য কেস করা যাবে না। এখানে জার্নাল যেটা বললো যে আপনি কোনো একটা ছবি চাইলে সেটার ব্রাইটনেস বৃদ্ধি করা
বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এরকম অল, এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স, এগুলো আপনি কমাতে বাড়াতে পারবেন এআই টুলস দিয়ে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন আপনি কারো একটা ছবি ব্যবহার করছেন, ব্রাইটনেস বাড়াইয়া এটা নিজের নামে চালাতে পারবেন না। আপনি কারো একটা ছবি ব্যবহার করতেছেন, সেটার ব্রাইটনেস, কালার ব্যালেন্স এগুলো কমাতে বাড়াতে পারবেন এআই দিয়ে, কোনো সমস্যা নেই। আপনি ওই আর্টিকেলকে রেফারেন্সিং করে দেবেন। কিন্তু ব্রাইটনেস কমালে বাড়ালে যদি অরিজিনাল ইমেজের যদি অর্থ চেঞ্জ হয়ে যায়, এখানে বলা আছে যে আপনি আর্টিকেলের ব্রাইটনেস, ওই ছবির যদি ব্রাইটনেস কমালে বাড়ালে যদি কোনো কারণে ছবির মিনিংটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি সেটা এআই দিয়েই করতে পারবেন না। এটা হচ্ছে এখানে রুলস দেওয়া। তা আমি যদি এই ছবির ক্ষেত্রে বলি, বেশিরভাগ ক্ষেত্রেই এআই দিয়ে ছবি বানালে সেটা অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে? ছবি আমরা যেরকম কিছু টুলস আছে আমাদের রেগুলার টুলস, যেমন আমরা রিসার্চ আর্টিকেলে যে ফিগারগুলা ব্যবহার করি, গ্রাফগুলা ইউজ করি, এটা আমাদের রেগুলার যে মাইক্রোসফট এক্সেল বা আরো আরো টুলস, সেগুলো আমরা ব্যবহার করব, কিন্তু জেনারেটিভ এআই টুলস আমরা ব্যবহার করব না, ঠিক আছে? এই আর কি। ওকে, অনেকের প্রশ্ন থাকবে, হ্যান্ড রেজ করলে আমি এগুলো আস্তে আস্তে উত্তর দেবো। আচ্ছা, কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে একটু জানাবেন। একজন বললেন সাউন্ড সমস্যা, কিন্তু আমার এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে। ওকে, সাউন্ড একদম ওকে, সবাই বলছেন সাউন্ড ওকে, আমিও আশা করতেছি সাউন্ড ঠিক আছে। ওকে, তো এখন এখানে নিচে দেখবেন কিছু মানে ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন দেওয়া আছে। যেমন ধরেন আমরা গ্রামারলি দিয়ে গ্রামার ঠিক করি, তো সেক্ষেত্রে কি আমাদের কোনো একনলেজমেন্ট দেওয়া লাগবে? বা জোটেরো সফটওয়্যারটা, জোটেরো মেন্ডেলে, এগুলা যে আমরা রেফারেন্সিং সফটওয়্যার হিসাবে ব্যবহার করি, সেক্ষেত্রে কি এটা এআই হিসাবে কাউন্ট হবে কিনা? তো সে না, এই যে গ্রামারলি আমরা গ্রামার চেকিং এর জন্য ব্যবহার করি, বা রেফারেন্সিং এর যে টুলস, জোটেরো, মেন্ডেলে, এগুলো এআই টুলস না, এগুলো এমনি রেগুলার টুলস। ফলে এগুলো ব্যবহার করলে আমাদের কোনো একনলেজমেন্ট দিতে হবে না, এবং এগুলো ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। মানে এগুলো এআই এর মধ্যে পড়বে না, এগুলো রেগুলার অ্যাজ ইউজুয়াল টুলস এর মধ্যেই পড়বে, ঠিক আছে? আমরা সেটা কমন সেন্স দিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারি। তার মানে গ্রামার চেকিং করার জন্য গ্রামারলি, রেফারেন্সিং এর জন্য জুটেরো, এটা ব্যবহার করলে এইটার একনলেজমেন্ট দেওয়া লাগবে না। আমাদের জুটেরো ক্লাসে একজন আপু প্রশ্ন করছে যে ভাই এটা আনএথিক্যাল হবে কিনা। উত্তর হচ্ছে না, জুটেরো একটা রেগুলার সফটওয়্যার, এবং এটা বরং আমরা ব্যবহারই বরং করব, এটা আনএথিক্যাল হওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, তারপর এই যে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যে আমরা এআই বা এআই অ্যাসিস্টেড টুলস ব্যবহার করে কি ডেটা করতে পারি, ডেটা জেনারেট করতে পারবো কিনা। তো হচ্ছে না, ডেটা আমরা জেনারেট করতে পারবো না। ডেটা জেনারেট করা কিন্তু বড় অপরাধ। মানে আপনি ডেটা কালেক্ট করলেন না, আপনি এআই দিয়ে ডেটা বানিয়ে দিলেন। ধরুন কথার কথা, আপনার একটা গবেষণা, আপনার ইন্টারভিউ নেওয়ার কথা, আপনি ইন্টারভিউ না নিয়ে আপনি চ্যাট জিপিটিকেই একজন রেসপন্ডেন্ট বানাইয়া তার সাথে ইন্টারভিউ নিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। মানে এটা এটা যে হবে না, এটা আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করলো বুঝি। আর জার্নাল গুলাও কিন্তু, ভালো জার্নাল গুলা কিন্তু অনেক সময় রেকর্ডিং চায়, সফটওয়্যারের যে ট্রান্সক্রিপশনটা চায়, মানে ওই বক্তব্যর বর্ণনাটা চায়। তো ফলে এগুলো আসলে করা যাবে না, মানে করলে আনএথিক্যাল, এবং জার্নাল গুলো এরা এগুলা ধরে ফেলে আর কি, ঠিক আছে? আর কোন ধরনের আমরা যে পেপারের মধ্যে অ্যাকনলেজমেন্ট দেই, তো অ্যাকনলেজমেন্টটা দেখতে কেমন, মানে এরকম আর কি, যে ডিউরিং দ্য প্রিপারেশন অফ দ্য ওয়ার্ক অথর ইউজড, এরপর ব্র্যাকেটে চ্যাট জিপিটি বা যে সফটওয়্যারের নামটা লিখছে, মানে কোন সফটওয়্যার ইউজ করেছে আর কোন রিজনে ইউজ করেছে, এটা অথর লিখে দিলেই হয়ে যাবে। ঠিক 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 আছে। এই হলো আর কি, মানে চ্যাট জিপিটি কোথায় ব্যবহার করা যাবে বা কোথায় ব্যবহার করা যাবে না। তারপর একাডেমিক ক্ষেত্রেও ঠিক তাই, মানে এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির গাইডলাইন তাদের শিক্ষার্থীদের প্রতি, বললো যে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন, সমস্যা নাই, বা এআই ইউজ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু বলে যে অলওয়েজ ক্রস চেক এআই জেনারেটেড আউটপুট। বলে যে এআই আপনাকে যে আউটপুটটা দেয়, এটা সবসময় ক্রস চেক করবেন, মানে বারবার চেক করবো আর কি সেটা আসলে সঠিক কিনা। কারণ আপনি এজ এ স্টুডেন্ট, আপনি এটার আউটপুটের জন্য আপনি দায়ী থাকবেন। যদি চ্যাট জিপিটি ভুল করে, সেটা আপনি ভুল করছেন, ঠিক আছে? আচ্ছা, এরপর বললো যে চ্যাট জিপিটি থেকে কোনো একটা আউটপুট নেওয়ার আগে অবশ্যই তাকে বিভিন্ন ফলো আপ কোশ্চেন করা বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে তারপর ডেটা নেওয়া দরকার। এ খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। এটা কিন্তু মানে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থীদেরকে এই গাইডলাইনটুকু দিচ্ছে। যেমন আপনি যদি চ্যাট জিপিটিকে এভাবে বলেন যে আহ, বর্তমান, ধরেন আপনি চ্যাট জিপিটি আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধে কে কে জিতবে, তো আউট অফ দ্য কনটেক্সট সে কিন্তু কোনো ভালো রিপ্লাই দিতে পারবে না। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটিকে খুব বুঝিয়ে বিষয়টা বলতে পারেন, যে আপনি তাকে ডেটাটা ভালো করে দিতে পারেন, যে এর
সমরাস্ত্র আছে এই পরিমাণ, এর আছে এই এই পরিমাণ। আপনি যদি তাকে খুব ডিটেলস নির্দেশনা দিয়ে তারপর একটা প্রশ্ন করেন, সে কিন্তু অ্যাকুরেট উত্তর দিতে পারবে। তো এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বলতেছে, যখনই আপনি যে কোনো এআই থেকে আউটপুট নেবেন, তাকে অবশ্যই পর্যাপ্ত তথ্য এবং খুব সঠিক কোশ্চেন এবং ফলো আপ কোশ্চেন করে করলে দেন সঠিক মানে রেসপন্সটা পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই আর কি। যেমন আপনি ধরুন কথার কথা চ্যাট জিপিটি দিয়ে আপনি একটা রিসার্চ টাইটেল বানাতে চান। আমরা আমাদের রিসার্চের কথায় আসি, চ্যাট জিপিটি দিয়ে একটা রিসার্চ টাইটেল বানাতে চান আপনি। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে একটা রিসার্চ টাইটেল দাও তো, তাহলে সে আপনাকে কোন সাবজেক্টের কোন এরিয়ার টাইটেল দেবে? সে তো আর জানে না যে আপনি কোন সাবজেক্টের শিক্ষার্থী। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি কি স্পেসিফিক করে দেন যে আমি হচ্ছে যে বাংলাদেশ থেকে, আমি হাওড় এলাকার শিক্ষার্থীদের উপর গবেষণা করব, আমার গবেষণার এরিয়া হবে হাওড় এলাকায় যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদেরকে যে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে সেগুলো, আমি তথ্য নেব টিচারদের কাছ থেকে এবং শিক্ষার্থীদের কাছ থেকে, আমার গবেষণাটি হবে সার্ভে রিসার্চ, এইবার তুমি আমাকে একটা টাইটেল বানিয়ে দাও বা আমাকে কিছু অবজেক্টিভ বানিয়ে দাও। তখন সে কিন্তু টু দা পয়েন্টে অনেকটা অ্যাকুরেট বানাতে পারবে। তো এখানেও অক্সফোর্ড ইউনিভার্সিটি এই পরামর্শ দিচ্ছে যে আপনি যখন চ্যাট জিপিটি থেকে কোনো একটা কিছু জেনারেট করবেন, তখন তাকে পর্যাপ্ত কন্টেক্সচুয়াল ইনফরমেশন এবং ফলো আপ কোশ্চেন করে আপনি রেসপন্সটাকে রিফাইন করবেন ভালো আউটপুট পাওয়ার জন্য। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। এখন অনেকে বলতে পারেন, ভাই এটা কিভাবে? আমরা যত বেশি রিসার্চ বুঝতে থাকবো, তত আমরা টু দা পয়েন্টে চ্যাট জিপিটি থেকে আউটপুটটা বা যে কোনো এআই থেকে আউটপুটটা নিতে পারবো। ওকে। এরপর বললো যে এটা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যারা তাদের শিক্ষার্থী একাডেমিক অ্যাসাইনমেন্ট সাবমিট করে তাদের মানে তাদের উদ্দেশ্যে আর কি এটা লিখছে। তো বললো যে কনটেক্সট বলা, যেমন বললো যে প্রম্পট গুলাকে পার্সোনালাইজ করা মানে এই যে বললো যে দেখেন, চ্যাট জিপিটি হয়তো যদি জিজ্ঞেস করে, আচ্ছা একটু আমার দরজাটা খুলতে হবে, আমি 15 সেকেন্ড একটু। আচ্ছা, এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এখানে বললো যে প্রম্পটকে পার্সোনালাইজ করা, আমরা এটা দেখাবো একটু পরে, প্র্যাকটিক্যালি দেখাবো। আপনি ধরেন কোনো এআই কে প্রশ্ন করলেন যে ধরেন কোন একটা বিষয়ে প্রশ্ন করলেন, বিজ্ঞানের কোনো একটা বিষয়, এখন সে আসলে কোন লেভেলে উত্তর দেবে, সে কি ক্লাস 4 ক্লাস 5 না ক্লাস 10? আপনি যদি তাকে বলে দেন যে আপনার লেভেলটা এই, আপনি বলেন আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, আমি অমুক বিষয়ে জানতে চাই, তখন কিন্তু সে আপনাকে টু দা পয়েন্টে আপনার লেভেল অনুযায়ী উত্তর দেবে। ঠিক আছে, ঠিক ঠিক আছে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে পার্সোনালাইজ রেসপন্স পাওয়ার জন্য। আরেকটা হলো যে এখানে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিল যে আমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো, মানে আগে জাস্ট ওদের গাইডলাইনটা দেখি। বললো যে আপনি একটা এক্সাম্পল দিবেন কোন ধরনের রেসপন্স আপনি চান। এটা খুব গুরুত্বপূর্ণ কাদের কাদের জন্য বলি। অনেকে আছেন যে বিভিন্ন একাডেমিক অ্যাসাইনমেন্ট মানে করতে চান বা বাইরে গেলে আপনাদের করা লাগবে। কমাই তো কমাই। হ্যাঁ। তো অনেক সময় স্যাররা করে কি, স্যাররা কিন্তু আমাদেরকে নমুনা দিয়ে দেয়, হয়তো একটা রিসার্চ প্রপোজাল লিখতে দিছে, তা আমাদের একটা নমুনা প্রপোজাল আমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, বা আমরা অনলাইনে সার্চ করলে আরো আরো নমুনা প্রপোজাল আমরা পাই। তা আমরা যখন এআই ব্যবহার করে আবার ওই কাজটা করতে চাই, এআই কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না সেটা আমরা বলবো, কিন্তু আমরা যখন এআই ব্যবহার করে ওই কাজটা কিছুটা করতে চাই, তখন এআই আসলে আমাদেরকে আমাদের মন মতো আউটপুট দেয় না। কারণ আমরা আসলে কি চাই সেটা তো সে জানে না। কিন্তু আপনি যদি এআই কে একটা নমুনা দিয়ে দেন যে এই হলো নমুনা, তুমি আমাকে ঠিক একজ্যাক্ট এরকম একটা আউটপুট দাও। যেমন ধরুন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট লিখবেন, রিসার্চ পেপারের সারাংশ বা সারমর্ম আপনি লিখবেন। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন আমার টপিক এইটা, এই এই ডিটেলস, এই ইয়েটাকে ফলো ফলো করো, মানে এই অ্যাবস্ট্রাক্টকে ফলো করে আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট লিখে, সে কিন্তু খুব ভালোভাবে লিখে দেয়। এই অভিজ্ঞতাটা কেন কেন বললাম আপনাদেরকে বলি, আমাদের ব্যাচেরই কয়েকজন পার্টিসিপেন্ট যারা বাইরে এখন মাস্টার্স করতেছে, তো তাদের ইউনিভার্সিটিতে কোয়ালিটেটিভ রিসার্চের যে অ্যানালাইসিস সেটা একটু ভিন্নভাবে করে। ভিন্নভাবে মানে আমরা আমরা হচ্ছে যে উক্তি দেই, উক্তির নিচে লিখে দেই যে এই উক্তিটা কে দিছে। কিন্তু তাদের ইউনিভার্সিটিতে একটু ভিন্ন, মানে সেখানে উক্তিটা দেয় ন্যারেশন আকারে, মানে বর্ণনা আকারে, আর উক্তিটা যে দিছে তার পরিচয়, তার এইজ এবং সময়টাও দিয়ে দেয়। মানে আমি সহজ কথা বললে তাদের কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের ধরনটা একটু ভিন্ন। কিন্তু আমরা ক্লাসে শিখেছি আরেক আরেক রকম। তখন আমি বলছি যে আপনারা চাইলে চ্যাট জিপিটি কে আগে ট্রেন আপ করান, চ্যাট জিপিটি কে বলেন যে আমাদের রেসপন্স গুলো হবে এরকম।
এই হলো আমাদের একটা নমুনা রেসপন্স। এইবার তুমি আমাদের যে যা আমরা লিখছি সেটাকে ওই স্টাইলে করে দাও, সে কিন্তু তখন আপনাকে ওই স্টাইলে করে দেবে। মানে আমি বলছি যে চ্যাট জিপিটি বা যে কোনো এআই থেকে আউটপুট পেতে হলে যদি আপনি আগে তাকে একটা নমুনা দিয়ে দেন, তখন সে ওই নমুনাটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে পারে। ঠিক আছে, এই আর কি। যেমন ধরেন আপনি হয়তো কোনো একজন প্রফেসরকে একটা মেইল করবেন, আপনার কাছে আরো আরো যারা আপনার সিনিয়র ভাই বোন তারা যে মেইল করেছে সেই মেইলের নমুনাগুলো আছে। এবার আপনি ওই মেইলটা চ্যাট জিপিটিতে পেস্ট করলেন, পেস্ট করে এবার চ্যাট জিপিটি কে বললেন যে আমি অ্যাপ্লাই করব অমুক অমুক প্রোগ্রামে, তুমি আমাকে ওই মেইলটা ফলো ফলো করে তুমি আমাকে একটা মেইল লিখে দাও। আমরা একটু পরে এগুলা প্র্যাকটিক্যালি দেখাবো, তখন আপনারা বেশি কানেক্ট করতে পারবেন। যেমন ইভেন এলওআর এর ক্ষেত্রেও যারা লেটার রিকমেন্ডেশন লেটারের ড্রাফট অনেক সময় টিচারদেরকে দেন, আপনি দেখবেন যে আপনি যদি কোনো একটা একটা দুইটা এলওআর ওখানে দিয়ে দেন, এলওআর ওখানে দিয়ে দিয়ে বা চ্যাট জিপিটিতে নির্দেশনা দিয়ে দিলে সে একদম ওই এলওআর স্টাইলটা ফলো করে আপনাকে এলওআর লিখে দেবে। তো সহজ কথা যে চ্যাট জিপিটি কে আগে একটু পড়াশোনা করানো আর কি, আউটপুট পাওয়ার আগে। ঠিক আছে, এই আর কি। এরপর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো যে এআই টুলস একটু নেট নেট কানেকশন ওঠানামা করতেছে। আচ্ছা, বলে যে এআই টুলস ক্যালকুলেশনে মোটামুটি বেশ ভালোই দুর্বল, ফলে আমরা যখনই কোনো মানে কি বলে পরিসংখ্যানিক আউটপুট আমরা এখানে পাবো স্ট্যাটিস্টিক্যাল, সেটা মাস্ট আমাদের চেক করা লাগবে। এবং আমি নিজেও আমাদের যে অ্যানালাইসিসের ক্লাস সেখানে আমরা কিন্তু ডেটা ধরে ধরে দেখাই যে চ্যাট জিপিটি যে স্ট্যাটিস্টিক্যাল আউটপুট সেখানে কিন্তু বেশ ভালো এরর আসে। ঠিক আছে, এর আরেকটা কথা বললো যে সেন্সিটিভ ডেটা যেন আমরা চ্যাট জিপিটির সাথে শেয়ার না করি। যেমন একটা উদাহরণ দিই, রিসেন্টলি আমি একটা আর্টিকেলের রিভিউ এর ইনভাইটেশন পেয়েছি এবং ওরা লিখে দিছে যে এই রিভিউ প্রসেসে আমি যেন এআই ব্যবহার না করি। যেমন অনেক রিভিউয়াররা যেটা করে, একটা পেপারে কমেন্টস করার জন্য ওই পেপারটা আবার চ্যাট জিপিটি বা যে কোনো এআই তে দিয়ে দেয়। এটা কিন্তু খুব নিষিদ্ধ। আপনি আরেকজনের পার্সোনাল ডেটা বা আনপাবলিশ ডেটা আপনি চ্যাট জিপিটি বা যে কোনো এআই প্ল্যাটফর্মে দিতে পারবেন না। দেখেন এই মানে এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি, যেহেতু হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থীদেরকে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় বা এআই কিভাবে ব্যবহার করতে হয় এটা বলেই দিচ্ছে। তার মানে এআই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের আসলে কোনো বাধা নাই। জাস্ট আমরা যে কমপ্লায়েন্সটা আছে, রুলস আছে, সেইটা আমরা মেনে চললেই হলো আর কি। ঠিক ঠিক আছে, আমরা কি কন্টেন্ট ঠিক মতো বুঝতেছি একটু চ্যাট বক্সে একটু জানাই, তাহলে আমি তাহলে আমি আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাবো। আমরা আগে খুব মানে থিওরিটিক্যাল পার্টটা আমরা খুব ভালোভাবে শিখে নিই, কারণ প্র্যাকটিক্যাল যে পার্টটা আপনার ইউটিউবেও অনেকে দেখায়, বিভিন্ন টুলস দেখায়, কিন্তু সেটার মানে রুলস রেগুলেশন গুলো আমাদের জানাটা খুব জরুরি। ওকে, আমরা বলছিলাম যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের একটা মানে খুব টপ মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। এরা এখানে মানে এই ডকুমেন্টটা আপনারা মাস্ট খুব ভালোভাবে দেখবেন। মানে আমরা এটা শুধু রিসার্চের কাজে না, আমাদের যে কোনো একাডেমিক আউটপুট বা সেই কাজেও লাগবে। আমি জায়গায় জায়গায় হাইলাইটও করে রাখছি। এখানে ইন্ট্রোডাকশন পার্টে বলা আছে যে এআইটা আমাদের প্রাত্যহিক জীবনে খুব মানে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে এবং এটা এত বেশি ব্যবহার হচ্ছে, এটার জন্য কিছু গাইডলাইন রেডি করা প্রয়োজন। তো এবং ওরা বলছে যে এই ব্যবহার করার কিছু রিস্ক আছে, রিস্ক গুলা কি সেটাও বলছে। তো আমরা শুধু গাইডলাইন গুলো একটু দেখি, আমি গাইডলাইন গুলা এখানে কালার করে রাখছি, দাঁড়ান একটু দেখাই। আচ্ছা, এই যে এটা কিন্তু হচ্ছে যে মানে পুরো ইউরোপের মানে হোল ইউরোপের জন্য একটা কম্বাইন্ড একটা ডকুমেন্ট আর কি, যেটা ইউরোপের সব ইউনিভার্সিটি বা সব অর্গানাইজেশন মানে। তো এরা এখানে যে এআই রিসার্চাররা কিভাবে ব্যবহার করবে এখানে কিছু রিকমেন্ডেশন দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এখানেও কিন্তু প্রথমেই বলা আছে যে রিসার্চার আর অ্যাকাউন্টেবল ফর দ্য ইন্টিগ্রিটি অফ দ্য কন্টেন্ট জেনারেট বাই বা উইথ সাপোর্ট অফ এআই টুলস। মানে এআই টুলস যে কন্টেন্টটা জেনারেট করবে, রিসার্চার নিজেই হচ্ছে এইটার বিষয়ে আলটিমেট রেসপন্সিবল থাকবে। মানে এটার আউটপুটটা কতটুকু সঠিক ভুল, এটা রিসার্চার নিজেই হচ্ছে এটার জন্য দায়ী থাকবে। ঠিক আছে, এই যে এরপর বললো যে টুলস এর কিছু লিমিটেশন আছে, যেমন বায়াসনেস আছে, হ্যালোসিনেশন আছে। তো রিসার্চার হচ্ছে যে এই এই জায়গাটা থেকে নিজেকে রক্ষা করবে। হ্যালোসিনেশন মানে কি, যেমন আপনি চ্যাট জিপিটি কে কোনো একটা শিরোনাম দিলেন, শিরোনাম দিয়ে আপনি বলবেন আমাকে ইন্ট্রোডাকশন লিখে দাও, সেই ইন্ট্রোডাকশন লিখে দেবে। কিন্তু বাস্তবে দেখা যাবে সে যে রেফারেন্স গুলা ব্যবহার করছে এগুলার কোনো অস্তিত্ব নাই। এই যে দেখতে মনে হয় সঠিক কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটাকে বলে হ্যালোসিনেশন। তো চ্যাট জিপিটি কিন্তু বা যে কোনো এআই টুলস এটা করতে পারে। এখন এটা করলেই দোষটা আপনার উপরই যাবে। তারপর এআই টুলস এর কিছু বায়াসনেস আছে। ঠিক আছে, আপনি যদি, কারণ এআই টুলস কে যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে সে ওইভাবে আউটপুট দেবে, ফলে কোনো কোনো এআই টুলস কোনো পার্টিকুলার বিষয়ে সে একদিকে ঝুঁকে যেতে পারে। তো এই বায়াসনেস টুকু মানে আসলে বায়াসনেস আছে কিনা সেটা দেখা আমাদের দায়িত্ব। ঠিক আছে, ওকে। এরপর
এখানে এই যে রিসার্চারের জন্য এই যে ট্রান্সপারেন্সির জন্য এখানে কিছু পরামর্শ দেওয়া আছে, মানে ট্রান্সপারেন্সিটা কিভাবে এনশিওর করবে। এখানেও বলা আছে যে ডিসক্লোজ করতে হবে, ঠিক আছে, মানে পেপারের একটা জায়গায় আপনার বলে দিতে হবে যে আপনি এটা ব্যবহার করেছেন, সেটা একটা জায়গায় লিখে দিতে হবে, মানে লিখিত দেওয়া লাগবে আর কি, ঠিক আছে, এই আর কি। তারপর এই যে এখানে বললো যে পে পার্টিকুলার অ্যাটেনশন টু দ্য ইস্যু রিলেটেড টু প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই যে এখানে বললো যে অনেক আনপাবলিশ এবং সেন্সিটিভ ওয়ার্ক যেটা আপনার হাতে থাকতে পারে, তো সেটা আপনি এআই কে দিতে পারবেন না, মানে এআই, কারণ এআই সেটা আবার স্টোর করতে পারে, সেটা আবার এখান থেকে লিক হইতে পারে। এআই তো আর দুনিয়াতে একটা না, হাজার হাজার এআই আছে, ফলে এমনও এআই আছে যেটা হয়তো আপনার তথ্যটা সেই স্টোর করে রেখে দেবে। এই জন্য যেমন একটা পেপার যখন আমরা রিভিউ করব, আমরা কিন্তু এআই তে এই আনপাবলিশ লেখাটা দিতে পারবো না। রিসেন্টলি একটা আর্টিকেল আপনারা পড়ছেন কিনা যে শিক্ষার্থীরা শিক্ষকদের তার সুপারভাইজারের উপর বিরক্ত কেন? কারণ তার সুপারভাইজার এআই দিয়ে তাদের আর্টিকেল ইভালুয়েট করতেছে। আপনারা দেখুন গুগলে সার্চ করলে পারবেন যে পাবেন যে একটা আর্টিকেল এরকম বেরোইছে যে শিক্ষকরা এআই ব্যবহার করে এই জন্য শিক্ষার্থীরা বিরক্ত, যেটা মানে উল্টোটা আর কি আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেট কানেকশন উঠানামা করতেছে, আমি কানেকশন চেঞ্জ করে দিচ্ছি। একটু দাঁড়ান, আমি কানেকশনটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো দেখেন, ঘুরে ফিরে কিন্তু আমরা এই একটা গাইডলাইনে যা পেয়েছি, ঘুরে ফিরে কিন্তু একই গাইডলাইন, ঠিক আছে, একই গাইডলাইন। তো আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হলো অনেক সময় এআই এমন কিছু আউটপুট আমাদেরকে দেয় যেই আউটপুটটা পাবলিশড কোনো আর্টিকেলের সাথে মিলে যেতে পারে, ঠিক আছে। যেমন ধর আপনি এআই কে প্রশ্ন করলেন যে বর্তমানে সুন্দরবনে যে বাঘের সংখ্যা কমে যায়, তুমি আমাকে এই বিষয়ক একটা লেখা লিখে দাও। এখন সে লিখতে গিয়ে হয়তো বললো যে সুন্দরবনে বাঘের সংখ্যা 363টা, এরকম সে কিছু বর্ণনা লিখলো। এখন এই যে সুন্দরবনে বাঘের সংখ্যা 363টা, এটা তো একটা পার্টিকুলার স্পেসিফিক তথ্য, ফলে এইটার কিন্তু রেফারেন্স লাগবে। অর্থাৎ এআই মাঝে মাঝে এমন কিছু আউটপুট আমাদেরকে দিতে পারে যে এটার রিয়েল রেফারেন্স প্রয়োজন, ঠিক আছে, কারণ এআই তো আসলে তথ্যগুলা বিভিন্ন সোর্স থেকে নেয়, ফলে তার আউটপুটের মধ্যে এমন কিছু তথ্য থাকতে পারে যেটা রিয়েল রেফারেন্স আপনার খুঁজে বের করা লাগবে। ওকে। এই যে আমাদের ব্যাচের একজন ভাইয়া প্রশ্ন করছেন, যে এই প্রশ্নটা ক্লাসের শুরুতে, যে আমরা যে সবসময় এআই টুলস ব্যবহার করে যে রেফারেন্সিং করি, সেটা আসলে আমাদের ঠিক হবে কিনা। এখানে এটাই বললো যে এআই টুলস আস্তে আস্তে ইমপ্রুভড হচ্ছে, রেফারেন্সিং করার বেলায় সে এখনো কিছু ভুল ত্রুটি করতেছে, তবে আস্তে আস্তে সে আরো মানে পরিপক্ক হচ্ছে। কিন্তু রিসার্চারের দায়িত্ব হচ্ছে, এই যে বললো যে ফাইনাল রেসপন্সিবিলিটি অন দ্য সাইটেশন এন্ড ইটস কারেক্টনেস রিমেইনস উইথ দ্য রিসার্চার। রিসার্চারের উপর এটার মূল দায়িত্বটা থাকবে যে আসলেই এই রেফারেন্সটা সঠিক কি সঠিক না। ওকে। এরপর আর যেগুলো আছে এগুলো আমাদের খুব বেশি লাগবে না। কিছু রিকমেন্ডেশন আছে রিসার্চ অর্গানাইজেশন বা পাবলিশারদের, যেমন রিসার্চে দেখা গেছে যে যদি কোনো স্টুডেন্ট এআই ডিক্লারেশনটা দিয়ে দেয়, মানে পেপারের শেষে যদি লিখে দেয় যে আমি এআই থেকে হেল্প নিছি, তখন অনেক এক্সামিনাররা মার্ক কেটে দেয় বা মার্ক কমাই দেয়। তো এরা এখানে ইউরোপিয়ান ইউনিয়ন রিকমেন্ড করতেছে যে কেউ যদি এরকম ডিক্লারেশন দেয়, এটাতে সে বরং আরো ট্রাস্ট ওর্থিনেস বাড়ায়, ফলে এই ডিক্লারেশনের কারণে তাকে যেন নাম্বার না কমানো হয় আর কি, ঠিক ঠিক আছে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু আমরা নিজেরাও অনেক সময় ভয় ভয় থাকি যে আমরা যদি এআই ব্যবহার করেছি এই ডিক্লারেশনটা যদি যদি আমরা দেই, তাহলে আবার স্যাররা আবার মার্ক কমাই দেবে কিনা। তো সেই জায়গা থেকে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এরা এখানে রিকমেন্ড করেছে মানে মার্ক যেন কমাই না দেওয়া হয় আর কি, ঠিক আছে। ওকে, তো আপনারা চাইলে এই গাইডলাইনটা ধরে ধরে পড়তে পারেন। এগুলা কিন্তু বিশাল রিসার্চের একটা আউটপুট, ফলে লাইন বাই লাইন পড়তে আপনাদের নিজেদেরও ভালো লাগবে। আমরা আর এখানে না যাই। তা আমরা যদি আজকে ক্লাসে এআই ব্যবহার করতে পারবো কিনা এই অংশটাকে সাম আপ করি, এতটুকু বলতে পারি যে এআই ব্যবহার করতে পারবো। সেটার কিছু লিমিটেশন আছে, কিছু নির্দেশনা আছে, সেটা আমরা অলরেডি আমরা বলেছি আর কি, ঠিক আছে, ঠিক আছে। তো এই আর্টিকেলটা আপনাদেরকে দিয়ে দেবো, যে আর্টিকেলটা এখন স্ক্রিনে দেখা যায়, ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন একাডেমিক রাইটিং অ্যান্ড রিসার্চ অ্যান্ড এসেনশিয়াল প্রোডাক্টিভিটি টুলস। এই যে এলসবিআর এরই একটা জার্নালে, জার্নালের নাম হচ্ছে কম্পিউটার মেথডস অ্যান্ড প্রোগ্রামস ইন বায়োমেডিসিন আপডেট। এই জার্নালে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে রিসার্চ আর্টিকেলের কোন কোন পার্টে আমরা আসলে এআই ব্যবহার করতে পারি, মানে এআই ব্যবহারের উপযোগিতাগুলো কি কি।
তো এই আর্টিকেলটা যদি আমরা দেখি, বললো যে আমরা নিজেরা নেটিভ স্পিকার না। যেহেতু নেটিভ স্পিকার না, সেক্ষেত্রে আর্টিকেল লিখতে গিয়ে আমরা অনেক ডিফিকাল্টি ফেস করি। এবং একটা রিসার্চ আর্টিকেলে আমাদের কি অথরিং টাস্ক, যেমন থিওরি, এম্পিরিক্যাল ডাটা, মানে ফিল্ডের ডেটা, এগুলো নিয়ে আমাদের অনেক টাইম চলে যায়। সেক্ষেত্রে রিসার্চ, এই যে এআই টুলসটা আমাদের অনেকগুলো টাইম সেভ করতে পারে। তো কোন কোন টাইম সেভ করতে পারে, কি কি কাজে এখানে আছে দেখেন। এই যে এআই আমাদের কি কি কাজ করতে পারে এখানে বলা আছে, আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো। বললো যে আইডিয়া ডেভেলপমেন্ট এবং রিসার্চ ডিজাইন, এই কাজে এআই আমাদেরকে হেল্প করতে পারে। আইডিয়া ডেভেলপমেন্ট কি? আচ্ছা, আমরা এখন থেকে প্র্যাকটিক্যালি দেখানো শুরু করি, তাহলে বুঝবেন। আমরা ধরেন একটা চ্যাট জিপিটিতে যাই, ঠিক আছে, ফ্রি ভার্সন দিয়েও হবে। চ্যাট জিপিটি অথবা ডিপসিক, ডিপসিকে গেলেও হবে, এটাও একটা রিকগনাইজ টুলস চ্যাট জিপিটির মতোই। ওকে, মনে করুন আমরা চ্যাট জিপিটির ফ্রি ভার্সনে আছি। আচ্ছা, তো এখানে এরা বললো যে চ্যাট জিপিটিতে আমরা চাইলে আইডিয়া ডেভেলপমেন্ট এবং রিসার্চ ডিজাইনের কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখন দেখুন, এখানে আপনারা যারা আছেন অনেকে কিন্তু রিসার্চ ডিজাইনটা জানেন না। তো রিসার্চ ডিজাইন সম্পর্কে জানেন না বলে চ্যাট জিপিটি দিয়েও আপনারা রিসার্চ ডিজাইন কিন্তু করতে পারবেন না। কিন্তু আমাদের রিসার্চ ডিজাইনের ক্লাস আছে লেকচার নাম্বার 15-তে, তখন আপনারা যখন রিসার্চ ডিজাইনটা বুঝবেন, তখন কিন্তু ইজিলি আপনি চ্যাট চ্যাট জিপিটি কে কমান্ড দিতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখন এখানে লেখা আছে আইডিয়া ডেভেলপমেন্ট। আইডিয়া ডেভেলপমেন্টটা কি? যেমন খেয়াল করুন, আমি যদি চ্যাট জিপিটি কে এখন বলি, একদম আমরা মানে কমন সেন্স দিয়ে যেভাবে বলি, যেমন আমি এডুকেশনের শিক্ষার্থী, আমি আমার সাবজেক্ট দিয়ে বলি, আপনার নিজের সাবজেক্ট দিয়ে চিন্তা করলে হবে। আমি যদি বলি যে বাংলাদেশের হাওড় অঞ্চলের শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়, কিন্তু সেই উপকরণগুলো ঠিকমতো সংরক্ষণ করা হয় কিনা, বা উপকরণগুলো ব্যবহারের চ্যালেঞ্জ গুলা কি কি, এটা আমরা জানি না। আমি এটা নিয়ে গবেষণা করতে চাই, আমাকে আহ, 2টি রিসার্চ টাইটেল সাজেস্ট করো। আচ্ছা, দেখুন, মানে আমি চ্যাট জিপিটি কে জাস্ট আমরা যেভাবে একেবারেই বলি আর কি, যে আমি বললাম যে আমি অমুক অমুক বিষয়ে গবেষণা করতে চাই, আমার ধারণা যে বাংলাদেশ এটা নিয়ে গবেষণা হয়নি, তুমি আমাকে 2টা রিসার্চ টাইটেল সাজেস্ট করো, বা আমাকে গিভ মি 5 রিসার্চ টাইটেল, 5টা রিসার্চ টাইটেল সাজেস্ট করো। দেখেন, আমরা কিন্তু অনেক সময় অনেক কনসেপ্ট মাথায় নিয়ে ঘুরি, কিন্তু আমরা এটার পরিণতিটা দিতে পারি না। তা আমরা যদি আমাদের ধারণাটুকু চ্যাট জিপিটি কে দিয়ে বলি যে আমি এটা নিয়ে গবেষণা করার চিন্তা করতেছি, তুমি আমাকে দেখি 5টা শিরোনাম বানাই দাও, তো তাহলে আমরা তো দেখতে পাবো হ্যাঁ আমি তো এটা নিয়ে কাজ করতে চাই। আমি এখানে বললাম যে আমি বাংলাদেশের হাওড় অঞ্চলে যে শিক্ষার্থীদেরকে, আচ্ছা, শিক্ষার্থী বলতে কোন শিক্ষার্থী, প্রাইমারি স্টুডেন্ট বলে দিলাম, প্রাইমারি। আচ্ছা, প্রাইমারি স্টুডেন্টকে যে শিক্ষা উপকরণ দেওয়া হয়, তারা সেগুলা ব্যবহার করতে পারে কিনা, সংরক্ষণ করতে পারে কিনা, এটা চ্যালেঞ্জ গুলা কি সেটা আমি জানতে চাই। আমাকে তুমি 5টা রিসার্চ টাইটেল বানাই দাও তো। আমি চ্যাট জিপিটি কে জাস্ট এটা ফ্রি ভার্সন দিয়ে হবে। ওকে, আমি বললাম তুমি আমাকে 5টা রিসার্চের শিরোনাম বানাই দাও। এখন সে আপনাকে 5টা শিরোনাম বানাই দিচ্ছে। দেখেন, সে বলতেছে যে আপনার টাইটেলটা এমন হইতে পারে যে assessing the storage and utilization of education materials in primary school, a study in Haur region in Bangladesh। দেখতে কিন্তু বেশ ভালো একটা শিরোনাম মনে হচ্ছে। তারপরে ব্যারিয়ার টু ইফেক্টিভ ইউজ অফ এডুকেশনাল রিসোর্স ইন রিমোট প্রাইমারি স্কুল, এ কেস স্টাডি অফ হাওর রিজিয়ন। দেখেন, শিরোনামগুলো কিন্তু অলমোস্ট পারফেক্ট। আপনি এখান থেকে দেখলে বুঝবেন, আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ আমি এই শিরোনামটা নেই। আপনি দেখবেন 5টা শিরোনামের মধ্যে একটা বা 2টা শিরোনাম আপনার এখান থেকে ভালো লেগে গেছে। ঠিক আছে, তার মানে আপনি যদি চ্যাট জিপিটি কে আপনার আইডিয়াটা দিতে পারেন, সে আপনাকে শিরোনাম তৈরিতে আপনাকে হেল্প করবে, শিরোনাম তৈরিতে হেল্প করবে। এখন আপনি যতটা শার্প হবেন, সে ততটা শার্প টাইটেল বানাই দিবে। আমি কিন্তু চ্যাট জিপিটি কে বলিনি আমার গবেষণার ধরনটা কি হবে, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটিভ না ল্যাব বেসড না প্রায়োগিক, আমি কিন্তু গবেষণার ধরন বলিনি। যদি ধরনটাও বলে দিতাম যে আমার গবেষণাটি হবে কোয়ালিটেটিভ বা আমার গবেষণাটি হবে মিক্স মেথড, তুমি ওই অনুযায়ী শিরোনাম বানাই দাও। আমি যদি তাকে এখন এটা বলতাম গবেষণাটি হবে মিশ্র পদ্ধতির, তাই তুমি সেই অনুযায়ী 5টি শিরোনাম বানিয়ে দাও। আচ্ছা, আমি চ্যাট জিপিটি কে বললাম যে আমার এই যে শুধু আমাকে টাইটেল গুলা সাজেস্ট করছে, আমি তাকে এখন আরেকটু ধারণা দিলাম যে আমার গবেষণাটি হবে মিক্স মেথড রিসার্চ, তুমি আমাকে আহ করে দাও, মানে শিরোনাম গুলা বানিয়ে দাও। এখন দেখেন সে আরেকটু অ্যাকুরেট, এই যে রিসার্চ ডিজাইনটা মিক্স মেথড, আমি তাকে ধারণা দেওয়া সে কিন্তু এখন দেখেন যে লিখছে যে স্টোরেজ অ্যান্ড দ্য ইউজ অফ এডুকেশন ম্যাটেরিয়ালস ইন হাওর রিজিয়ন প্রাইমারি স্কুল, এ মিক্সড মেথড স্টাডি অফ চ্যালেঞ্জ এন্ড প্র্যাকটিস। দেখতে কিন্তু খুবই পারফেক্ট একটা টাইটেল মনে হচ্ছে এখন, মানে আরো বেশি ভালো টাইটেল। ঠিক আছে, তা আমরা যদি এরকম তাকে টু দা পয়েন্টে ইনফরমেশন দিতে পারি, তখন কিন্তু চ্যাট জিপিটি আপনাদেরকে আরো বেটার আউটপুট দিতে থাকবে। ফলে আমাদের ক্লাসগুলো যত আগাবে,
তত আপনারা বুঝতে পারবেন আসলে এক্সাক্ট একটা টাইটেল বা এক্সাক্ট একটা আর্টিকেলের নিড কি। তখন আপনি চ্যাট জিপিটি থেকে আউটপুট নিলে কোনো সমস্যা নাই, যদি আউটপুটটা যদি সঠিক হয়। আপনারা খেয়াল করছেন যে চ্যাট জিপিটি বা এআই এর যত গাইডলাইন আছে সব জায়গায় বলা আছে আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইটার যে সঠিকতা, সঠিকতার জন্য আপনি হচ্ছে দায়ী থাকবেন। মানে এটা ভুল করলে আপনার ভুল, আর সঠিক হলে তো সঠিক। ঠিক ঠিক আছে। তাহলে দেখেন সে কিন্তু আমাদেরকে দিয়ে দিল যে আমাদেরকে কয়েকটা শিরোনাম সাজেস্ট করতেছে, এখান থেকে আমরা চাইলে চুজ করতে পারবো। আপনি চাইলে তাকে বলতে পারেন আমাকে 20টা শিরোনাম বানিয়ে দাও, আপনি এখান থেকে কিন্তু চুজ করতে পারবেন। ঠিক আছে। তাহলে এই যে আর্টিকেল এখানে লিখলো যে আমাদেরকে আইডিয়া ডেভেলপমেন্ট বা রিসার্চ ডিজাইনের কাছে চ্যাট জিপিটি আমাদেরকে হেল্প করতে পারে, আসলেই কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে, জাস্ট আমরা ব্রেনটা ভালো করে খাটালেই হবে। ঠিক আছে। ওকে। এরপর এখানে বললো যে আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচারিং এর কাজে আমাদেরকে হেল্প করতে পারবে, কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচারিং এর কাজে। যেমন যারা আমরা থিসিস করি, কোন অধ্যায়ে কি হবে আমরা জানি না। আমি যদি আমার গবেষণার শিরোনাম দিয়ে চ্যাট জিপিটি কে বলি যে আমাকে তুমি টেবিল অফ কন্টেন্ট দিয়ে দাও, আমাকে একটা নমুনা টেবিল অফ কন্টেন্ট দাও, সে কিন্তু নমুনা টেবিল অফ কন্টেন্ট আমাদেরকে বানাই দিবে। এটা কনফারেন্স পেপার হোক, এটা রিসার্চ আর্টিকেল হোক, আপনি শুধু বলে দেবেন যে আমি থিসিস করতে চাই, আমাকে স্ট্রাকচার দাও, টেবিল অফ কন্টেন্ট দাও। বা আমি রিসার্চ আর্টিকেল করতে চাই, কোন কোন অধ্যায় করতে হবে আমাকে আউটপুট দাও। আমি কনফারেন্স পেপার করতে চাই, এখানে কি কি বিষয় থাকবে আমাকে আউটপুট দাও। সে কিন্তু আপনাকে স্ট্রাকচারটা দিয়ে দেবে। ফলে আমরা যে এই মানে খাটাখাটনি করি যে আসলে এই আর্টিকেলে কি কি থাকবে, কোন কোন পার্ট থাকবে, এই কাজটাও আপনাকে এআই করে দেবে। আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাচ্ছি, আপনারা জেমিনি, ডিপসিক যে কোনোটা দিয়ে ট্রাই করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। যে কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচারিং। ওকে। তো এখন আমরা একটু দেখি। আহ যেমন বললো যে আউটলাইন বানানো যায়, যেমন আপনাদেরকে যে কোর্স আউটলাইনটা আমি দিয়েছি, আমি জাস্ট ক্লাসগুলার কন্টেন্ট দিয়ে দিছি, বাকি আউটলাইনটা কিন্তু সে রেডি করে দিছে। দেখুন এই যে আপনাদেরকে আমি একটা দিলাম যে এই যে কোর্স আউটলাইন উইথ ডেট শিডিউল, খেয়াল করেন জাস্ট। আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, এই জন্য বলছি আর কি, যে আমি আপনাদেরকে যে কোর্স আউটলাইনটা দিলাম, এই খেয়াল করেন। আমি চ্যাট জিপিটি কে শুধু এটাই বলছি যে আমাদের কোর্স শুরু হবে 17ই মে 2025, লেকচার নাম্বার 7-এর পরে আমাদের গ্যাপ থাকবে। মানে এই নির্দেশনাগুলো আমি দিয়ে দিয়ে দিছি যে আমাদের কোন কোন ভ্যাকেশন থাকবে। এবার তুমি আমাকে আউটলাইনটা রেডি করে দাও। সে দেখেন আমাকে একদম কত সুন্দর করে, আমি ম্যানুয়ালি করলে কিন্তু সুন্দর হতো না, সুন্দর মতো আউটপুটটা করে দিয়েছে। এবং ডেটটা যেহেতু আমি তাকে বলে দিছি, মানে তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ। সে কিন্তু আমাকে এই যে প্রথম ক্লাস 17 তারিখ মানে শনিবার, পরে ক্লাস সোমবার, পরে ক্লাস বুধবার, পরে ক্লাস পরবর্তী সোমবার, ওই অনুযায়ী কিন্তু ডেটে আমাকে সে বসায় দিছে। এটা কিন্তু চ্যাট জিপিটি বসায় দিছে অটো। তাহলে এবার বলুন যে আমি যদি এটা ম্যানুয়ালি বসাতাম আমারও তো 20 মিনিট সময় লাগতো, কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমার এই কাজটাকে সে কমিয়ে দিছে। ঠিক ঠিক আছে। তো আমরা তাইলে কি, আমরা চাইলে ইফেক্টিভলি এআইটাকে ব্যবহার করতে পারি আমাদের অনেক সময় সেভ করার কাজে। যেমন আমি যদি এখন চ্যাট জিপিটি কে বলতাম যে আমি এই শিরোনামে কাজ করব, যে কোনো শিরোনামে, আমি আমার রিসার্চ টাইটেল দিয়ে দিলাম তাকে, অমুক শিরোনামে কাজ করব। আমি একদম মানে সোজাভাবে বলি, আপনি বললেন যে আমি এই শিরোনামে একটা থিসিস করব, তুমি আমাকে টেবিল অফ কন্টেন্ট দিয়ে দাও যেখানে পেজ নাম্বারের আলাদা কলাম থাকবে। আচ্ছা, আমি চ্যাট জিপিটি কে এটাই বললাম আমি এই শিরোনামে কাজ করব, তুমি আমাকে একটা টেবিল অফ কন্টেন্ট বানাই দাও। এই যে বললো তুমি আমাকে টেবিল অফ কন্টেন্ট বানাই দাও, টেবিল অফ কন্টেন্ট যেখানে পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার সেপারেট কলাম, সেপারেট কলামে থাকবে। ঠিক আছে, সেপারেট কলাম। এখন দেখেন সে বানাই দিতে পারে কিনা। সি ও এল ও। আচ্ছা। ওকে, আমি তাকে একটা যে কোনো একটা শিরোনাম দিয়ে বললাম যে তুমি আমাকে দেখি ইয়া বানাই দাও। এখন দেখেন এই যে একটা থিসিসে এক্সাক্ট যেরকম আমাদের টেবিল অফ কন্টেন্ট থাকে, শুরুতে ডিক্লারেশন, অ্যাকনলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট, টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার, এরপরে চ্যাপ্টার 1-এ কি থাকবে, চ্যাপ্টার 2-তে কি থাকবে, এগুলো কিন্তু সে আমাকে এখন একটা ধারণা দিচ্ছে বা একটা বানাই দিচ্ছে। আমি চাইলে এটাকে কপি করে কিন্তু আমি এটা এই টেবিলটা কিন্তু আমি বানাই বানাই ফেলতে পারবো, এমএস ওয়ার্ডে গিয়ে এই টেবিলটা কিন্তু আমি বানাই ফেলতে পারবো। তো আমাদের এই স্ট্রাকচারিং এর কাজে চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে, এইটাই আমি জাস্ট আপনাদেরকে বললাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং এগুলো ফ্রি ভার্সন দিয়েও হবে, কোনো সমস্যা নেই। ওকে। এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ, খুব ক্রিটিক্যাল জায়গায় চলে আসতেছি। সেটা হলো এই যে লিটারেচার রিভিউ এবং সিনথেসিসের কাজ আমাদের এআই দিয়ে করা যায়, এবং এআই এর ব্যবহারটা এখানে বেশ বাড়তেছে। সেটা কিভাবে সেটা বলি, সেটা চ্যাট জিপিটি দিয়ে করা যায়। আরো আরো টুলস আছে, আমি সেই টুলস গুলোর নামও বলেছি। তা আমি জাস্ট এখন প্রাসঙ্গিক, তাই আমি এখন সেই টুলস গুলো দেখাচ্ছি।
আজকে নতুন দুইটা টুলস দেখাবো যেটা আগের কোনো ব্যাচেও দেখানো হয়নি। এখানে আমরা যেটা মেইন পয়েন্টে আসলাম সেটা হলো যে লিটারেচার রিভিউ বা তার আনুষঙ্গিক কাজে এআই আমাদেরকে হেল্প করতে পারে। তো এআই কিভাবে হেল্প করতে পারে? আমরা জানি যে লিটারেচার রিভিউ এর প্রথম ধাপ হলো আর্টিকেল সার্চ করা। তো আর্টিকেল সার্চ কিভাবে করবে লেকচার ওয়ানে দেখানো হয়েছে, নানান কায়দা কৌশল আমি দেখাইছি। এর বাহিরেও কিছু এআই টুলস আছে যেগুলো আমাদেরকে আর্টিকেল খুঁজে দিতে সাহায্য করে। সেই এআই টুলস গুলার কাজ একটু দেখাচ্ছি, খেয়াল করুন কিন্তু। আমাদের একটু দ্রুত আজকে শেষ করতে হবে কারণ আমাদের অনেক কন্টেন্ট এখনো বাকি। আচ্ছা, আজকে একটা নতুন টুলস এর নাম জানলাম এবং ব্যবহার করে দেখলাম খুব ভালো। একটা টুলস আছে, নাম হলো পেপার ফাইন্ডার। টুলস এর নাম হলো পেপার ফাইন্ডার। ওকে। তা আমি এই টুলসটা আমার, আচ্ছা আরেকটা হলো যে নতুন যে কোনো এআই টুলস আমি সবসময় চেক করি আমার এমন ইমেল দিয়ে যে ইমেলটা আমি কম ব্যবহার করি, কারণ কত এআই টুলস এর জন্ম হচ্ছে, কোনটা ভালো কোনটা আবার আমাদের তথ্য লিক করতেছে আমরা তো সেটা হয়তো শিওর না। ফলে যে কোনো এআই টুলস প্রথম যখন ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন যে আপনার এমন মেইল দিয়ে ব্যবহার করতে যেটা মানে যেই মেইলের তথ্য কোনো কারণে লিক হলেও আপনার ক্ষতি হবে না। যেমন ধরেন চ্যাট জিপিটি, আমরা জানি ভালো, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, সেটা আপনার কোনো তথ্য চুরি করবে না এটা আমরা জানি। কিন্তু এই যে ধরেন একটা নতুন টুলসের সন্ধান পেলাম, তখন আপনি চেক করবেন একটা নতুন মেইল দিয়ে চেক করাই ভালো, যদিও আশা করা যায় এটা কোনো তথ্য লিক করবে না। ওকে। তো আমি এই যে পেপার ফাইন্ডার লিখে গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পর আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেল। এই যে, খেয়াল করেন ওয়েবসাইটের নাম হচ্ছে পেপার ফাইন্ডার। আমরা আর্টিকেল কিভাবে খুঁজবো লেকচার নাম্বার ওয়ানে দেখানো হয়েছে। আবারও বলছি, লেকচার নাম্বার ওয়ানে কিন্তু আমরা দেখাইছি আর্টিকেল কিভাবে খুঁজবো, যাবতীয় যত ধরনের পরামর্শ কোন ওয়েবসাইটে খুঁজবো ইত্যাদি ইত্যাদি দেখানো হয়েছে। তো সেটারই আরেকটা অ্যাডভান্স ভার্সন বলা যায় এটা। পেপার ফাইন্ডার লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। এখন ধরুন আপনি তাকে নির্দেশনা দিচ্ছেন যে আমি অমুক টপিকে এই টাইপের পেপার চাই। মানে এখানে সুবিধাটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, নর্মালি আমরা যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগল স্কলার, গুগল বা বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে আর্টিকেল দেখে, ঠিক আছে? সেটা তো আছে আছে, কিন্তু এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে, যেমন আমি যদি এখন তাকে পুরো বলি যে তুমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই পর্যন্ত যে কোয়ালিটেটিভ রিসার্চ গুলো হয়েছে সেগুলো আমাকে দেখাও, এরকম যদি আপনি টু দা পয়েন্টে আর্টিকেল খুঁজতে চান, যেমন গুগলে বা অন্যান্য ওয়েবসাইটে এরকম টু দা পয়েন্টে আর্টিকেল খোঁজা যায় না, খুঁজতে গেলে মানে হিজিবিজি হয়ে যায় বা টু দা পয়েন্টে খুব একটা দেখায় না। কিন্তু আমি যদি বলি যে আহ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করা যায় এই রিলেটেড অমুক টাইপের আর্টিকেল আমাকে খুঁজে দাও, মানে কোয়ান্টিটিভ আর্টিকেল, কোয়ালিটেটিভ আর্টিকেল, সার্ভে আর্টিকেল, বা শুধু ঢাকা শহরের উপর হয়েছে এই টাইপের আর্টিকেল, এখানে 8 মিলিয়ন আর্টিকেল। সে কিন্তু এভাবে ধরে ধরে ওই বৈশিষ্ট্যওয়ালা আর্টিকেল আপনাকে খুঁজে দেবে, যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে। যেমন আমি আপনাদেরকে বলি, ধরেন আপনাদের এই সামনে যে অ্যানালাইসিস এর ক্লাসগুলো হবে, যেমন যেদিন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর ক্লাস ক্লাস হয়, সেদিন আমি গুগলে বিভিন্ন টপিকে কোয়ালিটেটিভ পেপার খুঁজি, কারণ আপনাদেরকে এই পেপারগুলো নমুনা হিসাবে দেখানো লাগবে। তো গুগল থেকে খুঁজতে গেলে অনেক সময় অ্যাকুরেট হয় না, 5টা খুঁজলে একটা পাই। কিন্তু এই টুলসের সুবিধা হলো আমি যদি তাকে বলে দেই যে আমি আহ, বাংলাদেশের শিক্ষার্থীদের মাইগ্রেশন নিয়ে গবেষণা করতে চাই, এই বিষয়ে তুমি আমাকে সার্ভে গবেষণাগুলো দাও, তাহলে সে কিন্তু আমাকে, দেখেন আমি যদি তাকে এটা বলি, দেখেন যে আমি বাংলাদেশের শিক্ষার্থীদের ইউরোপে মাইগ্রেশন নিয়ে গবেষণা করতে চাই, তুমি এই বিষয়ক সার্ভে গবেষণাগুলো আমাকে দাও। মানে জাস্ট যেটা আমি বাংলাতে বললাম এটা আপনারা ইংরেজিতে বলে তাকে বলবেন, আপনার যেটা নিড সেটা আপনি বলবেন, কোন টাইপের পেপার চান তাকে আপনি এটা বলে দিবেন, এটা ফ্রি টুলস। ওকে। আমি বললাম যে আমি বাংলাদেশের মাইগ্রেশন নিয়ে গবেষণা করতে চাই, আমাকে গিভ মি দ্য সার্ভে স্টাডিজ অন দিস টপিক, এই টপিকে আমাকে সার্ভে রিসার্চ গুলো দাও। আমি আবারও বলছি, আমি আমার কমফোর্টেবল টপিকে উদাহরণ দিচ্ছি, আপনারা চাইলে নিজেরা যেই টপিকে কাজ করতে চান আপনার সাবজেক্ট রিলেটেড আপনারা ওরকম উদাহরণ আপনারা এখানে দিয়েন, ঠিক আছে? এখানে তো আর কেউ, আমরা তো বলি না যে এটা অমুক সাবজেক্টের জন্যই হবে, সেটা সব সাবজেক্টের জন্যই। এখন দেখেন সে এখন খুঁজতেছে, হ্যাঁ, যে বাংলাদেশের শিক্ষার্থীদের মাইগ্রেশন নিয়ে কি কি সার্ভে গবেষণা অনলাইনে আছে। এই যে আমরা যেই যেই কিওয়ার্ডে সার্চ করতাম সে ওই ওই কিওয়ার্ডে এখন সে সার্চ করছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখবেন সে আপনাকে বেশ কিছু আর্টিকেল খুঁজে দেবে, তবে আমি একটা রিমাইন্ডার দিয়ে রাখি, সেই যে আর্টিকেল গুলো আমাদের খুঁজে দেয়
সবগুলো আর্টিকেলই স্কোপাস ইন্ডেক্স, এটা কোনো গ্যারান্টি নেই, এটা আমরা চেক করে নেব, চেক তো আমরা করতে পারি। কিন্তু ভালো বিষয় হলো সে কিন্তু টু দা পয়েন্টে আর্টিকেল খুঁজে দেয়, এই জিনিসটা হলো খুব ভালো। যেমন সে একটা আর্টিকেল খুঁজেছে যে এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাইগ্রেশন অ্যান্ড পলিমিডিয়া, দ্য ইউজ অফ কমিউনিকেশন মিডিয়া বাংলাদেশি স্টুডেন্ট, আচ্ছা ওকে, এই একটা আর্টিকেল পেলাম। এই যে আরেকটা আর্টিকেল বাংলাদেশ শিক্ষার্থীদের মাইগ্রেশন নিয়ে। তারপর এই যে ইতালিয়ান বাংলাদেশি যারা লন্ডনে মাইগ্রেট হয় তাদেরকে নিয়ে একটা আর্টিকেল। তারপর এই যে ওয়ার্ক ফোর্সের অ্যাট্রাকশনে যে মাইগ্রেশন হয় সেটা নিয়ে একটা স্টাডি, যেটা বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হয়েছে। তারপর সে কিন্তু রিলেভেন্ট, সে কিন্তু দেখেন এখানে ডান দিকে সে বলে দেয় সে রিলেভেন্ট, এক্সাক্ট রিলেভেন্ট আর্টিকেল পাইছে দুইটা। আর কো রিলেটেড মানে টু দা পয়েন্টে না, কিন্তু কাছাকাছি রিলেটেড আর্টিকেল পাইছে 25টা, সে কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। সে কিন্তু বলে দিয়েছে এবং সে এই যে সার্ভে, মানে আমরা বলছি না আমাকে সার্ভে স্টাডি দেওয়া বিষয়ে, সার্ভে পাইছে 13টা, মানে সার্ভে এই বিষয়ক সার্ভে গবেষণা পাইছে 13টা। বাংলাদেশি স্টুডেন্টদের মাইগ্রেশন রিলেটেড পাইছে 8টা। সে কিন্তু এখানে আবার বলেও দিচ্ছে যে কোন ক্রাইটেরিয়ার উপর সে কয়টা করে আর্টিকেল পাইছে। আপনি চাইলে ইয়ার ভিত্তিকও বের করতে পারবেন যে সে কোন সালের কয়টা আর্টিকেল পাইছে এই টপিকে, ঠিক আছে। তো আমার কাছে এই টুলসটা মনে হয়েছে যে এটা টুলসটা দিন দিন আরো ইমপ্রুভ হবে যেহেতু নতুন ওয়েবসাইট। কিন্তু আমরা যারা পার্টিকুলার বৈশিষ্ট্যের আর্টিকেল খুঁজতে চাই একদম টু দ্য পয়েন্টে, তো টু দ্য পয়েন্টে তো এত বড় কিওয়ার্ড তো আর সার্চ ইঞ্জিনে দেওয়া যায় না। মানে সার্চিং যে ওয়েবসাইট গুলো আমরা লেকচার ওয়ানে দেখাইছি, কিন্তু এত বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তো আর পাওয়া যায় না। তো আমি মনে করি এদের আপনাদের জন্য এটা একটা ভালো ওয়েবসাইট হইতে হইতে পারে। বিশেষ করে আমরা স্টাডি টাইপ ধরে ধরে যদি আমরা আর্টিকেল এখান থেকে পেতে চাই। আপনি যদি বলতেন আমাকে কনফারেন্স পেপার দাও অমুক বিষয়, সে কিন্তু কনফারেন্স পেপার আপনার সামনে এনে দিত, ঠিক আছে। এই তো এটা খুব ভালো একটা বিষয় এবং প্রত্যেকটা আর্টিকেলের নিচে সাইটেড বাই এটাও লেখা থাকে। এরপর আপনি আর্টিকেলটার নামের উপর ক্লিক করে বা আর্টিকেলটার ওয়েবসাইটে গিয়ে আপনি আর্টিকেলটা আপনার মতো করে ডাউনলোড করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই আর কি, যেমন আপনি যে আর্টিকেলটা ডাউনলোড করতে চান আপনি আর্টিকেলটার ওয়েবসাইটে যাবেন, অ্যাজ ইউজুয়াল নিয়মে সেটা আপনি ডাউনলোড করবেন। অ্যাজ ইউজুয়াল নিয়মে সেটা আপনি ডাউনলোড করবেন। এই যে ওকে, তাহলে এই টুলস এর নাম হলো AI2 পেপার ফাইন্ডার। AI2 পেপার ফাইন্ডার, এটা হচ্ছে এই টুলস এর নাম। সতর্কতামূলক যেটা সেটা হলো যে সে আপনাকে রিলেভেন্ট আর্টিকেল গুলো খুবই টু দা পয়েন্টে দেবে। তবে এই রিলেভেন্টের মধ্যে কিছু ইরিলেভেন্টও আসতে পারে, কারণ এক্সাক্ট কোন আর্টিকেলটা আপনার কাজে লাগবে সেটা তো আপনি আসলে মানে বুঝবেন না আর কি। মানে না পড়লে বুঝবেন না, ফলে আপনারা পড়ে পড়ে নিয়ে, তবে এটা আমাদের একটা বিগ রিলিফ যে আমরা আর্টিকেল খুঁজতে গেলে জাস্ট এখানে যদি সুন্দর মতো খুঁজতে পারি এখান থেকে আমরা অনেকগুলো আর্টিকেল পেয়ে যাব। এবার আর্টিকেল কতটুকু ভালো সেটা আমরা অবশ্যই চেক করে নেব, ঠিক আছে। চেক কিভাবে করবো লেকচার ওয়ানে দেখাইছি আমরা। জার্নালটা ভালো ভালো কিনা সেটা আমরা দেখলে চিনবো এটা ভালো জার্নাল বা ভালো পাবলিশারের কিনা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এই টুলস এর কাজ বুঝেছেন, নাম হলো AI2 পেপার ফাইন্ডার। তো আমরা যেটা বললাম যে লিটারেচার রিভিউর কাজে বা সামগ্রিক রিসার্চের কাজেই এই যে দেখেন এই একটা এআই টুলস কিন্তু আমাদেরকে হেল্প করতেছে। যেমন লিটারেচার রিভিউর প্রথম স্টেপ ছিল যে লিটারেচার সার্চ করা। আচ্ছা, সেকেন্ড স্টেপ ছিল সার্চ করার পরে আহ সার্চ এবং ডাউনলোড করার পরে এরপর বিভিন্ন খাত চিহ্নিত করা। খাত চিহ্নিত করা মানে কোন কোন সোর্স থেকে তথ্য নেব সেই সোর্স গুলাকে চিহ্নিত করা। তো এটাই কাজটা আমরা অলরেডি দেখাইছি, আবার দেখাই। আমরা বলছিলাম যে একটা টুল ছিল যেটার নাম ছিল টাইপ সেট, যেটাকে এখন সাই স্পেস নামক কোম্পানি এখন কিনে ফেলছে। এই যে typeset.io তে ঢুকলে দেখবেন সাই স্পেস চলে আসবে। তো এই সাই স্পেস নামক কোম্পানিটা হচ্ছে রিসার্চের যত টুলস আছে এর মধ্যে সবচেয়ে ভালো টুলস আমরা বলতে পারি, মানে একের ভেতর সব অনেকটা এরকম। তো এই সাই স্পেস নামক ওয়েবসাইটে গিয়ে কোন একটা বিষয় লিখে সার্চ করলে সে আপনাকে আর্টিকেল দেখাবে, এই ফিচারটাও আছে। আমি প্রশ্ন করলাম যে ক্লাইমেট চেঞ্জ কি বায়োডাইভার্সিটির উপর প্রভাব ফেলে, সে আমাকে দেখাবে এই বিষয়ে কি কি আর্টিকেল আছে সেগুলোতে কি কি ফাইন্ডিংস আছে। মানে আর্টিকেল সার্চিং এর যে কাজটা সেটা আমরা আগের ওয়েবসাইটটা তো পারবো, লেকচার ওয়ানে যেভাবে দেখাইছি সেভাবেও পারবো, পাশাপাশি সাই স্পেস ওয়েবসাইটও পারবো। এটা হচ্ছে কাইন্ড অফ একের ভেতর সব এরকম একটা প্যাকেজ। এটার ফ্রি ভার্সন কিছুটা লিমিটেড, পেইড ভার্সনটা খুবই ভালো, ঠিক আছে। ওকে, তাহলে এলিমেন্ট 1 আমরা বিভিন্ন ভাবে পারবো, আমরা সেটা দেখালাম। কিন্তু এলিমেন্ট 2 যেটা আমাদের লিটারেচার রিভিউ করার এলিমেন্ট 2, যে যে আর্টিকেল গুলো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি সেই আর্টিকেল গুলোর মেথড কি ছিল, ফাইন্ডিংস কি ছিল, সেই আর্টিকেল গুলোর লিমিটেশন কি ছিল, এরকম বিভিন্ন জায়গাগুলো চিহ্নিত করা যেটা আমরা বলছি খুব গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা আপনারা সাই স্পেস নামক এই টুলস দিয়ে করতে পারবেন এবং এটাই এই টুলস এর খুব চমৎকার ফিচার।
যেটা আমাদের অনেক পরিশ্রম কমিয়ে দেয়। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, আমাদের ব্যাচেরই একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে রাজীব। ও হচ্ছে অস্ট্রেলিয়াতে এবার পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছে। তো সে আমার এখানে আসছিল, মানে আমার বাসার এখানে আসছিল একদিন। তো ওকে হচ্ছে ওর প্রফেসর অনেকগুলা আর্টিকেল দিছে পড়তে, এবং পড়ে বলছে যে প্রত্যেকটা আর্টিকেলের এই মেথড কি ছিল, ফাইন্ডিং কি ছিল, এটা এখন একটা সামারি দিতে। পরে ও জাস্ট যেটা করলো, আমাদের কাছ থেকে এই যে টাইপ সেটের অ্যাকাউন্টটা নিয়ে ও হচ্ছে যেটা মুহূর্তেই করে ফেলছে। আর বাড়তি অল্প কিছু কাজ করা লাগছে। তো এই টুলসটা আর কি খুব মানে লাইফ সেভিং টুলস বলা যায়। তো যেটা হলো কি, এই টুলস এর ওয়েবসাইটে গেলে দেখবেন বাম দিকে লেখা আছে মাই লাইব্রেরি। মাই লাইব্রেরিতে ক্লিক করবেন, ফ্রি ভার্সন দিয়েও হবে। মাই লাইব্রেরিতে ক্লিক করবেন। মাই লাইব্রেরিতে ক্লিক করলে আপনার ফোল্ডার গুলা দেখাবে, বা যারা কোনো ফোল্ডার করেন না এখানে ফোল্ডার সংখ্যা 0 দেখাবে। এখানে আপনি এই যে লেখা আছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, ক্রিয়েট এ নিউ ফোল্ডারে ক্লিক করলে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করা দেবে, ঠিক আছে, মানে ক্রিয়েট করার জায়গা দেবে। যেমন আপনি হয়তো ডাইভার্সিটি নিয়ে কাজ করবেন, আপনি ডাইভার্সিটি নামে একটা ফোল্ডার এখানে বানাবেন, মানে যেই টপিকে কাজ করবেন সেই টপিক নামে একটা ফোল্ডার এখানে বানাবেন। ফোল্ডার বানানোর পরে এরপর আপনি আপনার পিসির ভেতরে চলে যাবেন, মানে আপলোড পিডিএফ এ ক্লিক করলে আপনাকে আপনার পিসি এর ভেতরে নিয়ে যাবে। ওই পিসি এর ভেতরে আপনি যেখানে আপনার আর্টিকেল গুলা রেখেছেন, যেখানে আর্টিকেল গুলো আপনি রেখেছেন সেই আর্টিকেল গুলো এখানে নিয়ে আসবেন। মানে আপনি অলরেডি যে আর্টিকেল গুলো রিভিউ করতে চান বা লিটারেচার রিভিউর কাজে ব্যবহার করতে চান, সেই আর্টিকেল গুলোকে টাইপ সেটে আপলোড করবেন, যেটা আমরা অলরেডি লিটারেচার রিভিউর ক্লাসে দেখাইছি, তাই আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না। এই যে আমি অলরেডি 7টা আর্টিকেল এখানে আপলোড করে দিছি, 7টা আর্টিকেল আপলোড করে দিছি। তো এইবার এই 7টা আর্টিকেলের এখানে লেখা আছে দেখবেন অ্যাড কলাম। আচ্ছা, আপনাদের প্রথমে কোনো কলাম দেখাবে না, হ্যাঁ, কলাম শূন্য দেখাবে, মানে কোনো কলামই এখানে দেখাবে না। আপনার 7টা আর্টিকেল বা 20টা আর্টিকেল বা 50টা আর্টিকেল এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে এইবার আপনি এই আর্টিকেল গুলোর কি জানতে চান? আপনি কি এই আর্টিকেল গুলোর রেজাল্ট জানতে চান, মেথড জানতে চান, লিমিটেশন জানতে চান, অবজেক্টিভ জানতে কি জানতে চান? আপনি এই আর্টিকেল গুলো যা জানতে চান এখান থেকে প্লাস চিহ্ন দেবেন। আপনি মেথড জানতে চাইলে মেথডে ক্লিক করবেন। সে করবে কি, প্রত্যেকটা আর্টিকেল থেকে মেথোডোলজিটা সে কাঁচাইয়া নিয়ে আসবে, মানে স্ক্যান করে নিয়ে আসবে। আপনি হয়তো প্রত্যেকটা আর্টিকেলের কন্ট্রিবিউশন জানতে চান, কন্ট্রিবিউশন অফ দ্য স্টাডি জানতে চান। তো আমি একটু স্ক্রিনটা ছোট করতে যেন পুরাটা দেখা যায়। সে কিন্তু কন্ট্রিবিউশনটা নিয়ে আসবে, বিভিন্ন আর্টিকেল থেকে কন্ট্রিবিউশনটা নিয়ে আসবে। আপনি হয়তো প্রত্যেকটা আর্টিকেলের অবজেক্টিভ জানতে চান। আপনি এই যে অবজেক্টিভে ক্লিক করেন, সে কিন্তু এবং আমরা এটা চেক করে দেখছি, এটা সে অলমোস্ট অ্যাকুরেট বানায় দেয়, মানে তথ্যে তার ভুল কম হয় আর কি। এটা টুলসটা বেশ ভালো। তো এরকম ওই আর্টিকেলের যা যা আপনি জানতে চান, আপনি আপনার এই কলামে গিয়ে জাস্ট অ্যাড কলামে ক্লিক করলে, এই যে অ্যাড কলাম, আপনি যে রিসার্চ গ্যাপ জানতে চান বা ফাইন্ডিং জানতে চান, আরো আরো যা জানতে চান, আপনি হয়তো ওই আর্টিকেল গুলাতে ফিউচার রিসার্চার জন্য কি সাজেশন দিয়েছে সেটা আপনি জানতে জানতে চান, যা আপনি জানতে চান জাস্ট এখান থেকে প্রশ্ন করলেই সে আপনাকে সেগুলা দিয়ে দেবে, যদি ওই আর্টিকেল গুলোর মধ্যে সেই ইনফোটা খুঁজে পায়। তার মানে কি, রিসার্চাররা আগে ম্যানুয়ালি যে কাজটা করতো, এই কাজটা এখন টুলস দিয়ে করা যায়। যে কোনো আর্টিকেল আপলোড দিলে সেই আর্টিকেল থেকে ঘেটে ওই আর্টিকেলের যাবতীয় তথ্যগুলো বের করা সম্ভব। এই টুলসের নাম হলো টাইপসেট, বা সাইজ স্পেস হচ্ছে এখন এই টুলসের নাম। সাইজ স্পেস নামক কোম্পানি টাইপসেটকে কিনে নিয়েছে। ফ্রি ভার্সন দিয়ে 5টা কলাম বের করা যায়, পেইড ভার্সন দিয়ে আনলিমিটেড কলাম বের করা যায়, আনলিমিটেড ইউজ করা যায়। ফ্রি ভার্সন দিয়ে বের করার পর আপনি কপি করে করে নিয়ে আপনার কাজে লাগাতে হবে, আপনি হয়তো আপনার এমএস ওয়ার্ডে বা কপি করে করে নিতে হবে। আর পেইড ভার্সনে এই যে আউটপুট দিল, 50টা আর্টিকেলের আউটপুট দিলে, এই পুরো আউটপুটটা ডাউনলোড করা যায় পেইড ভার্সন। এখানে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট, এরপর লেখা আছে সিএসভি বা এক্সেল। এই সিএসভি ফরম্যাটে আপনি চাইলে এই যে এতক্ষণে যা বের করে দিল সেটা আপনি এক্সেল ফরম্যাটে আউট করতে পারবেন। তো আপনার মেইলে চলে যাবে, মানে আউটপুটটা আপনার ইমেইলে চলে যাবে, ইমেইলে একটা এক্সেল ফাইল চলে যাবে। তো এইটা কিন্তু খুবই ইফেক্টিভ টুলস। তো এইটার মতোই আরো 2টা টুলস আছে, মানে এইটার মতোই কাজ করে। এটার নাম হচ্ছে এলিসিট, এটার নাম হচ্ছে নোটবুক এলএম। মানে এগুলো হচ্ছে যে সাইজ স্পেসের সিমিলার টুলস। এলিসিট এবং নোটবুক এলএম দুইটাই পেইড টুলস। আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমার কাছে পার্সোনালি টাইপসেটটাই বেশি ভালো লাগে। যারা ইউএস এর শিক্ষার্থী তাদের জন্য নোটবুক এলএম এর প্রিমিয়াম ভার্সনটা মেবি ফ্রি। এখানে যারা ইউএসএ তে আছেন, আমার ধারণা আপনারা হয়তো নোটবুক এলএমটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তা আমি সিমিলার টুলস সবগুলার দেখাচ্ছি না, আপনারা নোটবুক এলএম এ ঢুকলেই বুঝবেন নোটবুক এলএম কিভাবে ব্যবহার করতে হয়। আমি জাস্ট বলে দিলাম এই সাইজ স্পেসে আমরা যে কাজটা করছি,
এই কাজটাই নোটবুক এলএম, নোটবুক এলএম হচ্ছে গুগলের প্রোডাক্ট। নোটবুক এলএম এ ঢুকে এখানেও আপনি আর্টিকেল আপলোড দিয়ে আর্টিকেল থেকে তথ্যগুলা বের করতে পারবেন। ঠিক আছে, নোটবুক এলএম লিখে গুগলে সার্চ করবেন, এরপর লেখা থাকবে নোটবুক নোটবুক এলএম, নোটবুক এলএম এর ভেতরে ঢুকবেন, এবার একটা ফোল্ডার বানাবেন, কোনো একটা নামে একটা ফোল্ডার বানাবেন। ফোল্ডার বানিয়ে এরপর আপনি আপলোডে, লেখা আছে আপলোড, এবার আপনার আর্টিকেল গুলাকে আপলোড দিবেন। আপলোড দিয়ে এবার আপনি যেই প্রশ্ন করবেন সে আপনাকে ওই আউটপুট দেবে। আপনি যদি প্রশ্ন করেন যে এই আর্টিকেল গুলোর মেথড কি, সেই মেথড বের করে দিবে। এই আর্টিকেল গুলোর ফাইন্ডিংস কি, ফাইন্ডিংস বের করে দিবে। ঠিক আছে, তো আমি জিজ্ঞেস করলাম যে আর্টিকেল গুলার মেথড কি, এখন সে আমাকে আর্টিকেল গুলার মেথড বলে বলে দেবে। তো এটা হচ্ছে যে গুগলের প্রোডাক্ট। আর এটারও লিমিটেড ভার্সনটা ফ্রি, আর প্রিমিয়াম ভার্সনটা অনেক ভালো। তো আমি পার্সোনালি নোটবুক এলএম এর চাইতে টাইপ সেটটাই বেশি প্রেফার করি। এইটা আপনার উপর, এটা এমন না যে এই টুলস ব্যবহার করতে হবে ওই টুলস ব্যবহার করতে হবে। আপনার যেই টুলস ব্যবহার করে আপনার কাছে মনে হয় এটা অ্যাকুরেট, সেই টুলস আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এদেরই একটা সিমিলার টুলস হলো এলিসিট, মানে সাইজ স্পেস, নোটবুক এলএম এবং এলিসিট, এগুলা সবগুলাই সিমিলার টুলস। বারবার এগুলা দেখায় আপনাদেরকে বিরক্ত করতে চাই না। যাদের হাতে সময় আছে তারা এই ওয়েবসাইট গুলাতে ঢুকে ফ্রি অ্যাকাউন্ট খুলে, বা পেইড করতে পারলে তো পেইড করলেন, আপনারা জাস্ট হচ্ছে একবার দুইবার চেক করে নিয়েন। ঠিক আছে, আমি সাইজ স্পেসকে এগিয়ে রাখবো, যেন সাইজ স্পেসটাই দেখালাম। দেখেন এখান থেকে যে আমরা একটু আগে ইয়ে করছি না, এগুলার দেখবেন আপনি একটু পরে আপনার মেইলে ইয়াটা পেয়ে যাবেন, আপনার মেইলে এক্সেল ফাইলটা পেয়ে যাবেন আপনার মেইলে। ঠিক আছে, কখনো 5 মিনিট কখনো 10 মিনিট পরে। তো এই টুলসটার দাম হচ্ছে, এই যে আমি একটু আগে যে ইয়েটা বের করছি না, এই যে সেটা এখানে চলে আসছে। আমি জাস্ট এখন চাইলে এটাকে মানে ডাউনলোড দিলে আমি এক্সেল ফাইলটা পেয়ে যাবো আর কি। এই যে ডাউনলোড দিলেই, এই যে ডাউনলোড দিলেই এক্সেল ফাইলটা পেয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। তো এটা অনেক সময় প্রফেসররা খুশি হয় যে আপনি এতগুলা আর্টিকেল পড়ে এগুলো এগুলা বের করেছেন, জাস্ট একটু ম্যানুয়ালি পরে একটু চেক করে নিলে হয় কোথাও ভুল ত্রুটি করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কারণ এআই গাইডলাইনে আমরা বারবার বলছি, সফটওয়্যার যে আউটপুট দেবে সেটা যাবতীয় যে ভুল ত্রুটি হবে সেইটার মানে দায়ভারটা রিসার্চারের উপর যাবে। তো টাইপ সেট আমাদের জানা মতে বেশ অ্যাকুরেট একটা টুলস, এবং আপনার এটা চাইলে রিসার্চ আর্টিকেলের বিভিন্ন কাজে হেল্প হবে, হেল্পের কাজে আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের সিস্টেমেটিক রিভিউ এর দুটো ক্লাস হবে, মানে রিভিউ আর্টিকেলের জন্য। রিভিউ আর্টিকেলের জন্য এটা খুবই বেস্ট একটা টুলস, যেটা আপনারা রিভিউ আর্টিকেলের ক্লাসগুলো করলেই বুঝতে পারি। যে আমরা 7টা আর্টিকেল আপলোড দিছি, এই 7টা আর্টিকেলের কি মেথড ইউজ করছে সেটা ওই আর্টিকেল থেকে নিয়ে আসছে। 7টা আর্টিকেলের কন্ট্রিবিউশন গুলা কি সেটা ওই আর্টিকেল থেকে নিয়ে আসছে। 7টা আর্টিকেলের অবজেক্টিভ কি সেটা ওই আর্টিকেল থেকে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই হলো টাইপ সেটের কাজ, যেটা আগেও দেখানো হয়েছে, এখন আবার দেখানো হয়েছে। আমরা কি বুঝতেছি নাকি বোরিং লাগতেছে একটু চ্যাট বক্সে জানাবো, কারণ অনেকগুলা টুলস হয়তো একটু বোরিং লেগে যেতে পারে। আমরা একটু চ্যাট বক্সে জানাই যে আমরা ক্লাস বুঝতেছি কিনা। ওকে, কয়েকজন বলছেন যে কিভাবে কিনবো। সুমাইয়া আফরিন লিখছেন যে পার মান্থ চার্জ কত। আচ্ছা, পার মান্থ চার্জ কত এদের ওয়েবসাইটে যে প্রাইসিং অপশনে গেলেই দেখবেন। প্রাইসিং প্রাইসিং অপশনে গেলেই এই যে আমি হচ্ছে বর্তমানে প্রিমিয়াম ইউজার। তো পার মান্থ হচ্ছে, যদি আপনি 1 বছরের জন্য একসাথে কিনেন তাহলে পার মান্থ হচ্ছে $12 করে। $12 মানে ধরেন 1500 টাকা হচ্ছে প্রতি মাস। তো এইটা ব্যবহার করার একটা সুযোগ হলো, শেয়ারে ব্যবহার করা যায়। একটা অ্যাকাউন্ট ধরেন 3-4 জন এরকম ব্যবহার করা যায়, এর বেশি হলে আবার ওরা মানে এক্সেল ফাইল দেয় না, অ্যাকাউন্ট লক করে দেয়, এরকম হয়ে যায়। তো যদি কেউ আমাদের কাছ থেকে, আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন যদি পেইড নিতে চান, আমি বলছি না পেইড নেওয়া দরকার। যদি কেউ পেইড নিতে চান তাহলে আমরা গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো কি করতে হবে আজকে ক্লাসের শেষে। আমাদের কাছে অ্যাকাউন্ট আছে টোটাল 3টা, তা আমরা হয়তো সব মিলিয়ে 9-10 জন বা 12-12 জনকে অ্যাক্সেস দিতে পারবো। তো চাইলে শেয়ারে কিনতে পারেন। শেয়ারে কিনলে আমরা পার মান্থ সেল করি না, কারণ পার মান্থ সেল করলে আবার বারবার পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে, যেটা অনেকের জন্য বিরক্তিকর। তো আপনারা চাইলে অন্য কোনো সোর্স থেকে নিতে নিতে পারেন, একেবারে কোনো সমস্যা নেই। আর আমাদের কাছ থেকে নিলে এটা ইয়ারলি নিতে হবে। তো ইয়ারলি নিলে পার মান্থ হচ্ছে 350 টাকা করে পড়বে। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি কেমন।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো যেটা বললাম যে আপনারা যদি নিজে সিঙ্গেল ব্যবহার করতে চাইলে খরচটা বেশি। তো যেমন সিঙ্গেল ব্যবহার করতে চাইলে পার মান্থ হচ্ছে $20, মানে অনেক দাম, এক মাসেই চলে যাবে প্রায় 2500-2600 টাকা। তো চাইলে আমরা এরকম শেয়ারে ব্যবহার করতে পারি। তা আমাদের কাছ থেকে নিতে চাইলে আমরা গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেব, অথবা রনি ভাইকে বলে রাখবেন, রনি ভাই ব্যবস্থা করে দেবে অ্যাকাউন্ট থাকা পর্যন্ত আর কি। গত ব্যাচেও আমরা 6-7 জনকে দিতে পেরেছি আর কি। তো যদি কেউ নিতে চান জানাইয়েন। এটা হচ্ছে পার মান্থ $350, মানে সম্ভবত এক বছরের জন্য 4200 টাকা পড়বে। যদি আমাদের কাছ থেকে নিতে চাইলে সেটা জানাইয়েন। আর যারা নিতে পারবেন না, কোনো সমস্যা নেই, কারণ ফ্রি ভার্সন দিয়ে আপনি 5টা কলাম বের করতে পারেন, ফ্রি ভার্সন দিয়েও মোটামুটি চলবে। যার কেবল প্রয়োজন সে নেওয়াটাই আমি মনে করি বেটার, যেহেতু এটার জন্য একটা ভালো টাকা লাগবে। তবে প্রিমিয়াম ভার্সনে মোটামুটি সবকিছুই আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। অল্প কিছু লিমিটেশন আছে, কিন্তু অলমোস্ট সবগুলো ফিচারই আনলিমিটেড ব্যবহার করা যাবে। ওকে, এটা কিন্তু আরো কাজ আছে, মানে এটা তো শুধু একটা ফিচার দেখাচ্ছি, এটা টুলস এর আরো কাজ আছে। আমরা যে কোনো সিঙ্গেল একটা আর্টিকেলকে আপলোড দিয়ে সেই আর্টিকেলকে প্রশ্ন করে করে চাইলে যে কোনো তথ্য ওখান থেকে বের করতে পারবো, সেটাও পারবো আর কি। ঠিক আছে, মানে আমাদের মাই লাইব্রেরিতে যে আর্টিকেল গুলো আমরা অ্যাড করলাম, তো সেই আর্টিকেল গুলা ওপেন করে সেই আর্টিকেল গুলা সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আমরা করি, এই যে এখানে যদি বলি যে এই আর্টিকেলের কন্ট্রিবিউশন কি, এই আর্টিকেলের লিমিটেশন কি, আমি যদি প্রশ্ন করি, তখন কিন্তু সে এই আর্টিকেল থেকে খুঁজে এনে আমাদেরকে মানে উত্তরটা দিয়ে দেবে। তো যে কোনো একটা সিঙ্গেল আর্টিকেল পড়ার ক্ষেত্রেও এই টুলসটা আমাদেরকে অনেক হেল্প করে। এই যে সেখান থেকে একটু এনে বের করে দিল। আবার একটা আর্টিকেল পড়তে গিয়ে আমরা অনেক সময় দুই একটা লাইন বুঝি না, যেমন আমি হয়তো এখানে লেখা আছে ক্রস সেকশনাল স্টাডি, তা আমি হয়তো এই শব্দটা বুঝি না। তো যদি কোনো শব্দ যদি না বুঝেন, সেটাও আপনি যদি এখানে মার্ক করেন, মার্ক করলে সে বুঝিয়ে দেবে। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তারা। বড় করি, বড় না করলে বোঝা যাবে না। মনে করেন আপনি কোন একটা আর্টিকেল পড়তে গেলেন, পড়তে গিয়ে এই একটা শব্দ শব্দ পেলেন, এই যে ক্রস সেকশনাল কমিউনিটি বেজ স্টাডি। এখন ক্রস সেকশনাল কমিউনিটি বেজ স্টাডি এটা আপনি বুঝেন না, এটা মানে কি এটা আপনি বুঝেন না। তা আপনি যদি এটাকে মার্ক করেন, মার্ক করে এক্সপ্লেইন টেক্সটে ক্লিক করলে আপনি দেখবেন আপনাকে সে বুঝাই দেবে। তো আর্টিকেল পড়ার জন্য এটা একটা ভালো টুলস। ওয়ার্ল্ড ওয়াইড লিটারেচার রিভিউর জন্য এটা খুবই চমৎকার একটা টুলস, এটা আমাদেরকে নানানভাবে হেল্প করবে। আমরা বলছিলাম যে লিটারেচার রিভিউর ক্লাসে যে এলিমেন্ট 2 রেডি করতে পারলে লিটারেচার রিভিউ অর্ধেক রেডি হয়ে যায়। তো এই এলিমেন্ট 2 রেডি করার কাজে এটা আমাদেরকে খুব হেল্প হেল্প করবে। এর বাইরে এখানে আরো আরো কিছু জিনিস আছে, সাইটেশন জেনারেটর, প্যারাফ্রেজ করা, এআই ডিটেক্ট করা, এগুলো এটার জন্য খুব বেস্ট না। আহ, আরো কিছু টুকটাক জিনিস আছে, কিন্তু আমি মনে করি যে এই ফিচার গুলাই এটা বেশি ভালো আর কি। তো যদি কারো প্রয়োজন হয় প্রিমিয়ামটা নিতে পারেন, অথবা ফ্রি ভার্সন দিয়ে মোটামুটি চলবে। ঠিক আছে। তো এই গেল আমাদের সাইজ স্পেসের বিষয়টা। আমরা যেটা বললাম, আমরা যেখানে ছিলাম, যে লিটারেচার রিভিউর কাজে আমরা চাইলে এআই ব্যবহার করতে পারি, এবং এটা ব্যবহার করাটা মোটেও আনএথিক্যাল নয়। আপনি আপনার কাজে হেল্পের জন্য আপনি চাইলে এটা ব্যবহার করতেই পারেন। ঠিক আছে। ওকে, তো লিটারেচার এই রিভিউর বিষয়টা আমরা বললাম। তো এরপর যেটা বললো যে ডেটা ম্যানেজমেন্ট এবং ডেটা অ্যানালাইসিসের কাজে এআই ব্যবহার করা যায়। ডেটা ম্যানেজমেন্ট এবং ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। তো এটার নানান টুলস আছে, আমি মনে করি চ্যাট জিপিটিটাই বেটার। চ্যাট জিপিটি কিভাবে বেটার? যদি আপনি চ্যাট জিপিটিতে, আমরা এটা অ্যানালাইসিসের ক্লাসে দেখাবো, আমরা ডেটা কালেকশন করার পরে আমাদের যে আউটপুটটা আসে, আমরা জানেন যে সেটা আবার রিপোর্ট লেখা লেখা লাগে। তো সেই রিপোর্ট লেখা বা ইন্টারপ্রিটেশনের কাজটা চাইলে চ্যাট জিপিটি দিয়ে করা যায়। কেয়ারফুলি করতে হয়, চ্যাট জিপিটি দিয়ে করা যায় কেমন, আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝবেন। আমি যদিও এটা আমি আমাদের যে ওই ক্লাস, সেই ক্লাসেও আমি এটা দেখাতাম, তাও আমি একটু দেখাই দিচ্ছি। মনে করেন আমরা আহ আচ্ছা, মনে করেন এই হচ্ছে যে একটা রিসার্চের, আমাদের হচ্ছে এটা হচ্ছে যে অ্যানালাইসিস পার্ট। আপনারা জানেন যে অ্যানালাইসিস পার্টে আমাদের বিভিন্ন টেবিল এবং টেবিলের বর্ণনা দেওয়া লাগে। টেবিলগুলো আমরা পাই ডেটা যে কালেক্ট করছি ওখান থেকে পাই, সফটওয়্যার থেকে পাই। আবার এগুলার বর্ণনাও লেখা লেখা লাগে। এখন যদি আমি চ্যাট জিপিটিকে এই কপি করে যদি আমি বলি যে তুমি আমাকে এজের বর্ণনা লিখে দাও বা এডুকেশন লেভেলের বর্ণনা লিখে দাও, মানে
যে কোনো একটা অ্যানালাইসিসের আউটপুট চ্যাট জিপিটি কে দিয়ে আপনি যদি বলেন যে তুমি আমাকে ইন্টারপ্রিটেশন বা বর্ণনা লিখে দাও, সে কিন্তু লিখে দেবে। ঠিক আছে, আমি দেখেন, আমি যদি এখন এটা কপি করলাম, এই কপি করে যদি আমি চ্যাট জিপিটি কে বলি, এই যে কপি করলাম, চ্যাট জিপিটি কে বলি গিভ মি ইন্টারপ্রিটেশন ইন ওয়ান প্যারা, যে গিভ মি ইন্টারপ্রিটেশন ইন ওয়ান প্যারা, আমি বললাম যে আমাকে ইন্টারপ্রিটেশন লিখে দাও, মানে এই যে এই টেবিলটার বর্ণনা লিখে দাও। এখন সে বলতেছে দেখেন, দ্য এজ ডিস্ট্রিবিউশন অফ দ্য রেসপন্ডেন্ট ইন্ডিকেট দ্যাট, এই যে মেজরিটি রেসপন্ডেন্ট মানে 30% রেসপন্ডেন্টের বয়স 21 থেকে 35 বছরের মধ্যে। তারপর মানে এই বর্ণনাটা সে আমাকে লিখে দিছে, এই যে টেবিলের যে এজের বর্ণনা ছিল সেই বর্ণনাটা আমাকে লিখে দিচ্ছে। আমরা যদি বাস্তবে যদি আমরা চেক করেও দেখি, দেখেন এই টেবিলে ছিল কি যে সবচেয়ে বেশি মানুষ ছিল 31 থেকে 35 বছর বয়সী, এটা ছিল সবার আগে। তারপর 41 থেকে 45 বা 46-এর বেশি ছিল কি এই যে একই। এই যে আমি যদি এখন এই টেবিলের বর্ণনাটা আমি নিজের হাতে লিখলে যেরকম লিখতাম, চ্যাট জিপিটিও আমাকে এরকম লিখে দিছে, একটু বড় করে লিখছে। আমি আমি যদি বলতাম যে মেক ইট শর্ট, এটাকে ছোট ছোট করো, মেক ইট শর্ট, এটাকে ছোট 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 করে লিখো, এখন দেখেন এই যে বললো যে মেজরিটি অফ দ্য রেসপন্ডেন্ট হচ্ছে 21 থেকে 35 বছর বয়স, আর যাদের বয়স 41 থেকে 45 এবং 46-এর উপরে সবাই 18% করে করে আছে। অন্যদিকে 14% মানুষের বয়স হলো 46 থেকে 30, আর সবচেয়ে কম হচ্ছে এই দুইটা। তো এই যে বর্ণনাটা সে কিন্তু লিখে দিল, দেখেন একটা সময় এই যে রিসার্চের ইন্টারপ্রিটেশন লেখাটা ছিল আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অনেকে আছে ইংরেজি আমরা জানি না, কম জানি, ফলে ডেটাটা কালেক্ট করতাম, ডেটাটা অ্যানালাইসিস করতাম, কিন্তু অ্যানালাইসিস করার পর যে রিপোর্ট লেখা, রিপোর্ট লিখতে পারতাম না। তো আমি রিপোর্ট লেখার ক্লাসে দেখাই দেবো একদম রিসার্চ আর্টিকেল রেডি কিভাবে রিপোর্ট লিখতে পারবেন এআই ব্যবহার করে। আজকে আমরা ডিটেলস দেখালাম না, কিন্তু আমি বলছি যে এটা করা যায় আর কি, এবং এটা আনএথিক্যাল নয়। রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে এটা আনএথিক্যাল নয়। একাডেমিক কোনো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যদি ভার্সিটি নিষেধ করে তাহলে এটা করা যাবে না, কিন্তু রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে জাস্ট ডেটার বর্ণনাটা আমরা যদি এআই ব্যবহার করে লিখি, এটা কোনো সমস্যা না। ঠিক ঠিক আছে, এটা কোনো রুলস ব্রেক করে না। কিন্তু ডেটাটা আপনি বানাইতে পারবেন না এআই দিয়ে, কিন্তু ডেটার বর্ণনা লিখতে পারবেন আপনি। ঠিক আছে, মানে আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করলে এগুলো বুঝি, এই আর কি। ওকে, তো আমরা যেটা যেখানে ছিলাম যে আমরা ডেটা ম্যানেজমেন্ট এবং ডেটা অ্যানালাইসিস এর কাজটা কিন্তু আমরা চাইলে এআই দিয়ে করতে পারি, এই আর কি। যেমন তবে এখানে কিছু রুলস আছে, যেমন ডেটা ভিজুয়ালাইজেশন এআই দিয়ে করা যায়, কিন্তু এআই এখানে ব্যবহার করার বেলায়, ছবি সবসময় ব্যবহার করার বেলায় কিন্তু আমাদের কিছু রুলস রেগুলেশন থাকেই। এটা আমরা যখন অ্যানালাইসিসের ক্লাস পড়াবো তখন আমরা এটা দেখবো। ঠিক আছে, এই যে এখানে বললো যে ডেটা ইন্টারপ্রিটেশন, এই যে আমরা একটু আগে যেটা করলাম এটাকে বলে ডেটা ইন্টারপ্রিটেশন। দেখেন এই যে ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু সে আমাদেরকে এআই দিয়ে করে দিছে। আপনি যদি তাকে আপনার কালেকশন করা ডেটা এখানে দেন, দিলে আপনি যদি বলেন এটা অ্যানালাইসিস করে দিয়ে, সে কিন্তু অ্যানালাইসিস করতে পারবে, অলমোস্ট পারবে। এখন আপনার যদি অ্যানালাইসিসের নলেজ থাকে, তাহলে আপনি বুঝবেন যে তার অ্যানালাইসিসটা ঠিক আছে কি। যেমন আমরা একটু আগে দেখলাম সে আমাদেরকে এই যে টেবিলের বর্ণনা লিখে দিছে, সেই বর্ণনা যদি ভুল থাকতো তাহলে এটা আমার ভুল। এই জন্য আপনার কাজ হলো চেক করে নেওয়া, সে যে বর্ণনাটা লিখছে সে আদৌ ঠিক লিখছে কিনা এটা আপনার চেক করে নেওয়া। ঠিক আছে, ওকে। তারপর এডিটিং, রিভিউ করা, পাবলিকেশন সাপোর্ট, এই কাজে এআই এর প্রচুর ব্যবহার। কি সেটা বলি, আমরা এআই এর গাইডলাইনে দেখলাম এলজিবিআর স্পষ্ট করে লিখছে যে প্যারাফ্রেজিং বা পেপারের লেখার মান উন্নয়ন, লেখার গ্রামাটিক্যাল উন্নয়ন, এসব কাজে আমরা টুলস ব্যবহার করতে পারবো। যেমন এই যে সাই স্পেস দিয়ে গ্রামার ঠিক করা যায়, প্যারাফ্রেজ করা যায়, অথবা গ্রামারলি নামক ওয়েবসাইট আমরা দেখাইছিলাম, গ্রামারলি ওয়েবসাইট দিয়ে গ্রামার ঠিক করা যায়। ইভেন যে কোনো লেখা দেখতে খুবই ধরেন নর্মাল, সেটা যদি যদি আমরা বলি এআই কে বলি এটাকে একটু সুন্দর করে দাও, রেডি করে দাও, সে কিন্তু খুব সুন্দর মতো রেডি করে দেয়। তো এই কাজগুলো কিন্তু এআই দিয়ে করা যায়। ঠিক 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 আছে। এরপর পাবলিকেশন সাপোর্টে বিভিন্ন কাজে এআই আমাদেরকে হেল্প করে। যেমন ধরেন অনেক জার্নালে আমাদের ফি মকুব করা লাগে, তখন আমরা যদি এআই কে বলি যে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও ফি মকুবের, হ্যাঁ, যেমন খেয়াল করেন আমরা কিভাবে লিখি, খুব সোজা। মনে করেন আমরা চ্যাট জিপিটি কে বলি যে আমার আর্টিকেলটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পিউটার সায়েন্সে সাবমিট করতে চাই। এই জার্নালে আর্টিকেল পাবলিকেশন ফি রয়েছে, কিন্তু যেহেতু আমি উন্নয়নশীল দেশের একজন গবেষক, আমার সেই আর্টিকেলের খরচ বহন করার সাধ্য নেই, তাই তুমি একটা কাভার লেটার লিখে দাও যেন পুরো ফি মকুব করে দেওয়া হয়। আচ্ছা,
আমি তাকে চ্যাট জিপিটি কে বললাম যে আমি অমুক জার্নালে, টাইটেলটাও বলে বলে দিয়েন যে আমি অমুক জার্নালে অমুক শিরোনামে একটা আর্টিকেল জমা দিচ্ছি, ওই জার্নালের আর্টিকেলের সাবমিশন ফি আছে, তুমি আমাকে একটা লেটার লিখে দাও যেখানে আমি সাবমিশন ফি মকুবের জন্য একটা মেইল লিখতে পারি। এখন দেখেন সে আপনাকে সুন্দর মতো মেইল লিখে দেবে, আপনি যা যা যে এই যে ডিয়ার এডিটর এডিটর ইন চিফ, আই এম রাইটিং টু সাবমিট মাই ম্যানুস্ক্রিপ্ট, এই যে এই দেখ, এখন দেখেন সে কিন্তু খুব সুন্দর, আপনি জাস্ট একটু পলিশ করে নিন, একবার পড়ে পড়ে নিন, ঠিক আছে, সে সুন্দর মতো লিখে দিচ্ছে যে আমার ফি মকুব দরকার, কারণ আমি উন্নয়নশীল দেশে থাকি, কান্ট্রির নামও লিখে লিখে দিয়ে সে একটা কিন্তু দরখাস্ত লিখে দিছে। এটাকে আপনি জাস্ট পলিশ করে জার্নালে জমা দিয়ে দিবেন, তাহলে দেখেন আপনার কিন্তু একটা কাজ কমে কমে গেল। তো এইরকম আর্টিকেল জার্নালে জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের টুকটাক বিভিন্ন ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্ট গুলো কিন্তু আমরা চাইলে, যেমন আমি ভেরি রিসেন্ট একটা আর্টিকেল জমা দিছি, সেখানে বললো যে অথর বায়ো লাগবে, মানে অথরের একটা ছোট বায়োগ্রাফি লাগবে। এখন আমার কাছে তো আমার সিভি আছে, কিন্তু বায়োগ্রাফি আলাদা বর্ণনা আকারে লেখা নাই। পরে আমি এখানে সিভিটা আপলোড দিয়ে বললাম যে তুমি আমাকে একটা বায়োগ্রাফি লিখে দাও 10 লাইনের। সে কিন্তু বায়োগ্রাফি লিখে দিয়েছে, তাহলে আমার আর কষ্ট করে আমার সিভি ওপেন করে আমার কি কি যোগ্যতা সেটা কিন্তু লেখা লাগে না, আমাদেরকে লিখে দিচ্ছে, এবং এই এআই লিখাতে কোনো আনএথিক্যাল হয় নাই, কারণ এটা আমারই তথ্য, জাস্ট এআই হচ্ছে এগুলো লিখে লিখে দিছে। তাহলে দেখেন আমাদের পাবলিকেশন সাপোর্টে কিন্তু এআই আমাদেরকে নানান ভাবে হেল্প করে। আমাদের যে বিভিন্ন মেইল চালাচালি হয় সেখানেও কিন্তু এআই খুব হেল্প করে। ইভেন কোন জার্নালে আর্টিকেল জমা দেবো সেটা যদিও এআই খুব অ্যাকুরেটলি সাজেস্ট করতে পারে না, তবুও কিন্তু আস্তে আস্তে এআই মানে ইমপ্রুভ করতে সে কিন্তু ওই হেল্পটুকু আমাদেরকে অনেক সময় করে। এরপর রিসার্চ আর্টিকেল সময় আমরা কিওয়ার্ড লিখতে এআই এর হেল্প নেই, মানে নানান ভাবে এআই আমাদেরকে হেল্প করে। ওকে, তার মানে পাবলিকেশন সাপোর্টে এআই আমাদেরকে হেল্প করে, এটা আমি আশা করি মোটামুটি বুঝাইতে পারলাম। এরপর আমাদেরকে যখন জার্নাল থেকে পেপারের বিভিন্ন কমেন্টস পাঠায়, তো এই কমেন্টস গুলার রিপ্লাই কি দেবো, আমাদের সময় রিপ্লাইটা মাথায় থাকে কিন্তু রিপ্লাইটা গোছাইয়া দিতে পারি না। তখন আমরা মানে একটা গোছায়া রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে এআইটা আমরা ব্যবহার করি। যেমন আমার এই গত মাসে একটা আর্টিকেলের ক্ষেত্রে আমাদের এথিক্যাল অ্যাপ্রুভাল ছিল না। তো পরে জার্নাল থেকে কমেন্টস করছে যে এথিক্যাল অ্যাপ্রুভাল কেন ছিল না। পরে আমি এআই ব্যবহার করে একটা ডিক্লারেশন লিখে দিছি, ঠিক আছে। ইভেন আমি আমাদের ব্যাচেরও একজন স্টুডেন্ট, আহ ও হচ্ছে যে ওই ডেনমার্কে পড়ে আমাদের ব্যাচেরই। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হলো উনি একটা রিপোজিটরি অ্যাকাউন্টে ওনার আর্টিকেলটা টার্নিটিনে টেনে চেক করছিল। টার্নিটিনের টেনের অ্যাকাউন্ট দুই প্রকার, রিপোজিটরি অ্যাকাউন্ট, রিপোজিটরিতে চেক করলে কিন্তু ওটা টার্নিটিনে টেনে পুরো সেভ হয়ে থাকে এবং এটা ডিলিট করা যায় না। এখন উনি সেভ, ওই অ্যাকাউন্টে সেভ করে করতে গিয়ে ওটা সেভ হয়ে গেছে, এখন পরবর্তীতে চেক করলেই দেখায় 100% সিমিলারিটি দেখায়। এখন উনি খুব ভয় পাচ্ছিল যে ভাই এটা জমা দিলে আবার প্রফেসর ফেল দেয় কিনা, ফেল দিলে আবার এক সেমিস্টার পিছিয়ে যাবে। তা আমি বললাম যে আপনি জমা দেওয়ার আগে আপনি একটা ডিক্লারেশন লিখে দেন। আপনি এখানে লিখে দেন যে আমি এই আর্টিকেলে যা যা তথ্য ব্যবহার করছি সেগুলো আমি নিজেই ব্যবহার করছি। আমি একটা ভুলক্রমে একটা এআই চেকারে চেক করতে গিয়ে এটা চলে আসছে, কিন্তু আমি ডিক্লেয়ার করতেছি আমার তথ্যগুলা অথেন্টিক এবং এগুলো আমার নিজের, এরকম একটা ডিক্লারেশন। তখন আমি এআই কে দিয়ে একটা ডিক্লারেশন লিখে দিছি। ঠিক আছে, তো এখন আপনি কিভাবে, এখন আমি যদি এআই কে সিনারিওটা বলছি যে আমি একটা রিসার্চ আর্টিকেল নিজেই লিখেছি, তবে ভুলবশত রিপোজিটরি টার্নিটিন অ্যাকাউন্টে চেক করার কারণে সেটাতে এখন অনেক বেশি সিমিলারিটি দেখাচ্ছে। তুমি সুপারভাইজারের নিকট একটি ডিক্লারেশন লিখে দাও যেখানে লেখা থাকবে যে এই লেখাটি সম্পূর্ণ আমার এবং এটার সব দায় দায়িত্ব আমি বহন করব। এখন ধরেন আমি বললাম যে এআই কে তুমি আমাকে এরকম একটা ডিক্লারেশন লিখে দাও, ঠিক আছে। এখন দেখেন আমি যদি বলি এই যে, আচ্ছা আমি এই লাইনগুলাই লিখলাম আগে, ঠিক আছে। এখন দেখবেন উনি একটা ইয়া লিখে দেবে, মানে ও একটা ডিক্লারেশন লিখে দেবে আর কি। এই যে একটা ডিক্লারেশন লেটার, আপনি লেটার আকারও লিখতে পারেন, তাহলে ছোট আকারে লিখতে পারেন। এখানে বলছে যে আই এম রাইটিং টু ফর্মালি ডিক্লেয়ার দ্যাট আমার অমুক টাইটেলের আর্টিকেল এটা পুরাটাই আমার কাজ, আমি ইন্ডিপেন্ডেন্টলি লিখছি এবং কোনো আনঅথরাইজ, এই যে এবার বললো যে কোনো ধরনের এমন কোনো সোর্স ব্যবহার করি না যেটা ব্যবহার করা যাবে না। হাউএভার কিন্তু এই যে আমি চেক করতে গিয়ে ভুল করে একটা ট্রানজেকশন ডিপোজিটরি অ্যাকাউন্টে চেক করে ফেলেছি এবং ফাইনাল রিপোর্টে আমার অনেক বেশি সিমিলারিটি দেখাচ্ছে, আমি এটার জন্য দুঃখিত। কিন্তু আমি মানে এরকম একটা ডিক্লারেশন উনি লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন যে এই যে আপনার একটা প্রবলেম সেটা কিন্তু ইনস্ট্যান্ট
চ্যাট জিপিটি কিন্তু এটা সলভ করে ফেলবে। তো এরকম আমাদের বিভিন্ন কাজে আমরা এআইটাকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমার মেইন কথা, যে আপনি যখনই বিপদে পড়বেন আপনি এআইটার কাছ থেকে একটু হেল্প নিতে পারেন। যেমন আমাদের ব্যাচের একজন পার্টিসিপেন্ট, আমি আবারও বলছি এটা পার্সোনালি না নেই, একজন পার্টিসিপেন্ট আমাকে কালকে ওই যে আমাদের চ্যাট গ্রুপে মনে হয় জিজ্ঞেস করছিলেন যে জার্নাল এবং পাবলিশারের পার্থক্য কি। তা আমরা কিন্তু যদি এআই কে জিজ্ঞেস করলে সে ইজিলি বুঝাই দিত। আমি বললাম যে আমরা কিন্তু মানে এআই থেকে আমরা চাইলে অনেক বেশি ইনফো নিতে পারি। আমাদের খান একাডেমির যিনি প্রতিষ্ঠাতা ওনার একটা এআই নিয়ে একটা দেখবেন ইউটিউবে টক আছে, এখানে উনি বলছে যে আমরা এডুকেশনে বেস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান সুপারভাইজিং। এই ওয়ান টু ওয়ান সুপারভাইজার হচ্ছে আমাদের এআই। সে ওয়ান টু ওয়ান আমাদেরকে এই হেল্পটুকু করে। ঠিক ঠিক আছে। ওকে। তো আশা করি এটার এআই এর এই ব্যবহারটাও আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এই হলো এআই কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে, কোন কোন জায়গায় যাবে না। এখানে আর্টিকেলটা পড়তে পারেন, এটা একটা মজার আর্টিকেল। এটা একটা রিভিউ আর্টিকেল, মানে এআই রিলেটেড আরো আরো 24টা আর্টিকেলকে সে অ্যানালাইসিস করছে। সেই 24টা আর্টিকেলে তালিকা এখানে আছে, আপনারা চাইলে আর্টিকেলটা পড়ে ওই 24টা আর্টিকেলে এআই এর ব্যবহারের কি লিমিটেশন, কি সুযোগ, চাইলে সেই আর্টিকেল গুলোও পড়তে পারেন। আমি আপনাদেরকে এই মজার মজার আর্টিকেল গুলো দিয়ে দিই, যারা অ্যাডভান্স লার্নার আপনারা যেন এটা থেকে বেনিফিটেড হন। ঠিক আছে। এটা একটা সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল। তো সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল কি এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। ঠিক আছে। ওকে। তো এবার আমি কিছু র্যান্ডম কিছু টুলস এর কাজ খুব দ্রুত দেখাতে চাই। আজকে প্রথম ব্যাচে খুব বেশি প্রশ্ন নিতে পারবো না আমরা সোফার। একটা দেখাইছি যে ওই যে পেপার, প্রথমে একটা ওয়েবসাইট দেখালাম, কোনটা যেন, ওই যে AI2 পেপার ফাইন্ডার, এটা দেখালাম। তারপর AI2 পেপার ফাইন্ডার এই কোম্পানিরই আরেকটা ওয়েবসাইট আছে, এই কোম্পানিরই আরেকটা খুব ভালো আছে, AI2 স্কলার কিউএ। AI2 স্কলার কিউএ মানে এই কোম্পানিরই আরেকটা প্রোডাক্ট, মেবি এই কোম্পানির নাম দেখে মনে হচ্ছে আর কি। তো AI2 স্কলার কিউএ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রায় সিমিলার একটা ওয়েবসাইট পাবেন। ওটাও খুব মজার ওয়েবসাইট এবং কেয়ারফুলি ব্যবহার করতে পারলে অনেক ফায়দা নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, AI2 স্কলার কিউএ হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা অনেকটা টাইপ সেটের কাছাকাছি, মানে সাই স্পেসের যে কাছাকাছি সেরকম একটা ওয়েবসাইট। এখানে যদি আমি তাকে বলি যে আমি অমুক বিষয়ে লিটারেচার রিভিউ করতে চাই, সে আমাদেরকে রেডিমেড লিটারেচার রিভিউ করে দেয়। তো রেডিমেড লিটারেচার রিভিউ তার কাছ থেকে নেওয়াটা আমি প্রেফার করি না, তবু স্টিল দেখেন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কত ধরনের মানে পেইন আমাদের নেওয়া নেওয়া লাগে। যেমন একটা আর্টিকেল জার্নালে জমা দেবো, সেটার কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি হওয়া লাগে। বা ধরেন একটা আপনি টপ ইউনিভার্সিটিতে পড়েন, সেটার একটা হাই কোয়ালিটি পেপার, সেটার অনেক কোয়ালিটি এনশিওর করা লাগে। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো আমরা শুধু করার জন্য করি, এখানে তেমন কোনো চেকিং হয় না, কিন্তু শুধু শুধু আমাদেরকে পেইন দেয়। সেই কাজগুলো এরকম টুলস দিয়ে করতে পারেন। কারণ মানে এই টুলস গুলা খুব বেশি অ্যাকুরেট আউটপুট দেয় না, কিন্তু যতটুকু দেয় অতটুকু মোটামুটি ওকে। যেমন আমি যদি এখন তাকে বলি যে আমি অমুক বিষয়ে, যে আমি যদি বলি যে বাংলাদেশের শিক্ষার্থীরা কেন ইউরোপে মাইগ্রেট হয়, এই বিষয়ে আমি একটা লিটারেচার রিভিউ করতে চাই, তুমি আমাকে একটা থিমেটিক লিটারেচার রিভিউ করে দাও। আচ্ছা, দেখেন এই টুলসটা হচ্ছে কি, আমি জাস্ট আমার টপিকটা বলে দিলাম, বলে দিয়ে বললাম আমাকে একটা লিটারেচার রিভিউ করে দাও। এখন এই টুলসটা করে কি, এই রিলেটেড সবগুলা আর্টিকেল অনলাইনে খুঁজে, সেই সবগুলা আর্টিকেলের ফাইন্ডিংস গুলা খুঁজে পেয়ে সে একটা রেডিমেড লিটারেচার রিভিউ আমাদেরকে করে দেয় রেফারেন্সিং সহ। আমি আজকে ট্রায়াল করে দেখলাম, সেই যে লিটারেচার রিভিউটা করে দিছে এটা ধরেন 10-এ 4 পাবে, মানে মোটামুটি ভালো। এখন আপনারা যারা ধরেন বাংলাদেশের বিভিন্ন টুকটাক একাডেমিক কাজ যেগুলো আসলে খুব বেশি কোয়ালিটি দরকার নেই, কিন্তু আপাতত কাজ সারতে চান, মোটামুটি আমি মনে করি যে এই টুলসটা আপনাকে কিছুটা হলেও হেল্প করবে। এই টুলস থেকে সরাসরি আউটপুট না নিলেও সে আপনাকে যে একটা ড্রাফট দিয়ে দিল, সেই ড্রাফটটাও তো আপনাকে হেল্প করতে পারে। ইভেন রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রেও আমরা চাইলে, আমি আবারও বলছি যে এআই হচ্ছে কি আমাদেরকে ধরেন অনেকটা গোছাইয়া দেয়, কিন্তু পুরো রেডি টু ইউজ আউটপুট দেয় না আর কি। ঠিক আছে। যেমন আমি বললাম যে আমি বাংলাদেশ শিক্ষার্থীরা কেন মাইগ্রেটেড নিয়ে গবেষণা করে আমাকে লিটারেচার রিভিউ করে দাও। এখন খেয়াল করেন সে আমাকে একদম লিটারেচার রিভিউ করে দিছে 7টা অধ্যায়। দেখেন সে প্রতিটা অধ্যায়ে কি কি রাখছে দেখেন। এই যে প্রথমে সে হচ্ছে অধ্যায়ের নাম দিছে ইন্ট্রোডাকশন। এই যে বাংলাদেশের বর্তমান শিক্ষার্থীরা ইউরোপে মাইগ্রেট করে, যেটা আমরা দিন দিন ধরে দেখতেছি। এই যে রেফারেন্স গুলা কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ, মানে একদম রেডিমেড লিটারেচার। এই যে এই যে অধ্যায় 1, এরপর দেখেন অধ্যায় 2, ওই যে থিমেটিক লিটারেচার রিভিউ করছে। তো এই যে ইকোনমিক মাইগ্রেশনের বিভিন্ন ফ্যাক্টর দিয়ে পয়েন্ট করছে, এই যে
এই দেখেন এখানে কিন্তু একদম রেডি লিটারেচার রিভিউ করে দিল। এই যে আবার রেডি লিটারেচার রিভিউ করে দিল। এখন যেই পেপারগুলো সে সাইট করছে সেই পেপারগুলোর তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। ফলে আপনি পেপারগুলোকে জোটেরোতে এন্ট্রি করে করে, মানে আমি আপনাদেরকে যে পরামর্শটা দেবো, যে টুলসটাকে ইফেক্টিভলি কাজে লাগাতে চান, চাইলে কাজে লাগাতে পারি। যেমন সে আমাকে লিটারেচার রিভিউ করে দিল, ফাইন, আমি জানি না সেটা হয়েছে কি হয় নাই, কিন্তু আমি তথ্যগুলারে আমার এমএস ওয়ার্ডে নিয়ে যাই। তথ্যগুলারে আমি কপি করে একটা একটা করে আমার এমএস ওয়ার্ডে নিয়ে যাই। আর্টিকেল গুলা, এই যে এখানে যে আর্টিকেল গুলার নাম ঠিকানা এখানে আছে, যে আর্টিকেল গুলার, আর্টিকেল গুলাকেও আমি জোটেরোতে নিয়ে যাই। এরপর চেক করে করে দেখবো যে আসলে এই আর্টিকেলে এই তথ্যটা আছে কিনা। থাকলে ও যেভাবে রেফারেন্সিং করছে আমি ওইভাবে রেফারেন্সিং করে করে আগাবো। তার মানে কাইন্ড অফ সে আমাকে রেডি করে দিচ্ছে। আমার কাজ হলো চেকিং এবং লিটারেচার রিভিউ যে ডিমান্ড, সেই ডিমান্ডটা সে ফুলফিল করতে পারতেছে কিনা, ওই সমন্বয়টা আমি করা। তার মানে স্টিল আমাদের কিন্তু ধরেন সে 100%-এর মধ্যে 40% কাজ করে দিচ্ছে, সেটাও তো কম না, এবং টুলসটা ফ্রি, ঠিক আছে। এই তো আপনার একটু টুলসটা একটু ঘাটাঘাটি করে দেখেন। আমি বলছি না যে এটা নিয়ে করলে খুব টপ মোস্ট ভালো আউটপুট আসবে, কিন্তু স্টিল সে আমাদেরকে অলমোস্ট রেডি একটা লিটারেচার রিভিউ করে দিচ্ছে উইথ রেফারেন্স, ঠিক আছে। এবং রেফারেন্স গুলো ঠিক আছে কিনা, কতটুকু ভালো রেফারেন্সের অস্তিত্ব আছে 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 কিনা, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে এগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে কেমনে, এগুলা আমাদেরকে মানে একটা ড্রাফট তৈরি করে দেয়। অর্থাৎ সে মানে পুরো রেডি আউটপুট না দিলেও সে আমাদেরকে বুঝায় যে তুমি যেটা লিখবা সেটা কিন্তু দেখতে এরকম হবে, এই আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং এইটা কিন্তু আমাদের টুকটাক একাডেমিক কাজের জন্য এটাও কিন্তু হেল্পফুল হইতে পারে। আরেকটা জিনিস আমি আজকে ট্রায়াল করে দেখলাম যে এটা যে আউটপুটটা দেয় সেটা কি এআই ডিটেক্ট হয় হয় কিনা, সেটা আমি আজকে চেক চেক করলাম। মানে আপনাদের তো অনেক কিউরিসিটি থাকে থাকে মনে, আপনাদের যে কিউরিসিটি থাকে সেই কিউরিসিটি আমার মনেও থাকে। তা আমি আজকে আমার টার্নিটিন যেটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, সেই প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে একটু চিন্তা করলাম, একটু চেক করে দেখি যেটা আসলে মানে কতটা হচ্ছে যে ইয়া করে, টার্নিটিন প্রিমিয়ামে কতটা এআই রাইটিং দেখায়। তো এআই রাইটিং এ সে তুলনামূলক কম দেখায় আর কি, ঠিক আছে। মানে আমি দেখছি যে 17% এআই দেখাইছে, মানে এআই স্কোরটাও কম আছে। বলে আপনি যদি লিটারেচার রিভিউটা ভালো করে বুঝে থাকেন, ওর কাছ থেকে কিছু নেন, সে হয়তো টপ মোস্ট ভালো লিখতে পারেন, আপনি আরো তথ্য ঢুকান। মানে আমার পরামর্শ হলো যে যখনই আমরা এআই ব্যবহার করবো আমাদের কাজগুলোকে যতভাবে কাস্টমাইজ করা যায়, যেহেতু লিটারেচার রিভিউ কি সেটা আমি জানি, আরো 10টা আর্টিকেলের লিটারেচার রিভিউ আমি পড়ছি, তাহলে আমি এটাকে ভালো করে কাজে 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 লাগাই, তাহলে তাইলে তো হয়। তো এই টুলসটা আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, আহ তাহলে বুঝতে পারবেন কতটুকু ভালো। তবে একটা প্রিকশন দিয়ে রাখে, এখানে যে আর্টিকেল গুলো দেখা সবগুলো আর্টিকেল কিন্তু ভেরিফাইড নাও হইতে পারে, সেটাও আপনি নিজে চেক করে নিয়েন, ঠিক আছে। আমরা যেটা বারবার বলি যে হিউম্যান ওভারসাইট এটা খুব দরকার, হিউম্যান কন্ট্রোলটা দরকার, এই জিনিসটাই আপনারা এনশিওর করবেন, ঠিক ঠিক আছে। তাহলে এই টুলসটার কথা বললাম, আরো আরো অনেক টুলস এর নাম এখানে আছে, আমি সবগুলো দেখে আপনাকে বিরক্ত করতে চাই না। আমি নিজে যেগুলো ইউজ করি আমি সেগুলো দেখানোই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ চাইলে সারাদিন, যেমন চ্যাট জিপিটির যে কাজ, জেমিনির একই কাজ, মাইক্রোসফটের কো পাইলটের একই কাজ, আর তারপর হচ্ছে গ্রোক, তারপর হচ্ছে যে কি বলে ডিপসিক, একই কাজ। তাহলে আমরা একই টুলস বারবার দেখে আমরা কি করব, আর চ্যাট জিপিটি দিয়েই না মোস্ট অফ দ্য করা যায় আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই ভালো ভালো কিছু গুলা শেষ শেষ করলাম। আরেকটা টুলস যেটা খুব দরকারি, যেটা এখনো দেখানো হয় নাই, সেটার নাম হচ্ছে কনসেনসাস। কনসেনসাস, আমি সিমিলার টুলস গুলাকে একই শিটে রাখছি, মানে একই সাইডে রাখছি। কনসেনসাস একটু দেখাই, সরি আজকে মনে হয় প্রশ্ন বেশি নিতে পারবো না দেখাতে গিয়ে। আসলে আমরা আগের ব্যাচগুলোতে একটা শিডিউলে ছিল বেশিরভাগ, তো এখন দুটো শিডিউলে করতে গিয়ে মানে বেশি দেখাতে গেলে আর টাইমটা অনেক সময় কুলায় না। এটা আপনারা আশা করি ক্ষমা সুন্দর দেখবেন। ওকে, একটা টুলস আছে কনসেনসাস, টুলস এর নাম। এই কনসেনসাসের কাজ কি সেটা বলছি। আচ্ছা, কনসেনসাসের কাজ হলো, আমি মনে হয় একবার দেখাইছিলাম কিনা জানি না, আমরা কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজি আমরা গুগল, গুগল আমাদেরকে বিভিন্ন ভেরিফাইড আনভেরিফাইড সোর্স দেখায়। কিন্তু আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর রিসার্চ আর্টিকেলে খুঁজতে চান, তাহলে যে টুলস কাজ করবে সেটার নাম হলো কনসেনসাস। মানে কনসেনসাসে আপনাদেরকে বিভিন্ন আর্টিকেল থেকে তথ্যটা টেনে এনে দিয়ে দিয়ে দেবে, তথ্যটা টেনে এনে দিয়ে দেবে, ঠিক আছে। যেমন আমি যদি এখন কনসেনসাসকে ধরেন প্রশ্ন করি যে, আচ্ছা আমরা একটা সহজ প্রশ্ন করি তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। আচ্ছা, আহ, আচ্ছা দেখেন প্রশ্ন করলো যে হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন অন বায়োডাইভার্সিটি, এটা কমন প্রশ্ন।
অথবা ধরেন এই যে এখানে বললো যে ডিসকাস দ্য প্রস এন্ড কনস অফ অটোমোশন ইন লেবার মার্কেট, মানে লেবার মার্কেটের অটোমোশন করার ভালো দিক এবং খারাপ দিকগুলা বলো। তা আমরা যদি এটা গুগল করতাম বা কোনো এআই কে জিজ্ঞেস করতাম, সে কিন্তু আমাদেরকে রেফারেন্স ছাড়া কমন উত্তর দিত। কিন্তু এই টুলস এর কাজ হলো, সে আপনাকে যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে যে সে রিসার্চ আর্টিকেল থেকে নিয়ে নিয়ে দিচ্ছে, তারা একাডেমিক বিভিন্ন অ্যাসাইনমেন্ট করেন, আপনাদের জন্য এটা একটা ভালো টুলস, রেফারেন্স সব দিচ্ছে। আমি তাকে প্রশ্ন করলাম যে লেবার মার্কেটে অটোমেশন করার প্রস এন্ড কনস গুলা কি। সে বলল যে এই যে ভালো দিক হচ্ছে এগুলা প্রোডাক্টিভিটি বাড়ে, রেফারেন্স কিন্তু দেওয়া আছে, কোন আর্টিকেলে সে তথ্যটা পাইছে রেফারেন্স দেওয়া আছে। এরকম দেখবেন সে যেই যে আর্টিকেলে তথ্যগুলো পেয়েছে ওই আর্টিকেলের মধ্যে এই বিষয়ক লাইনটাও সে হাইলাইট করে দেয় যে এই প্রশ্নের উত্তর এই আর্টিকেলের অমুক লাইনে আছে। তার মানে এটা আমাদের রিসার্চ আর্টিকেলের ডিসকাশন পার্ট লিখতে আমাদের কাজে লাগবে। ডিসকাশন পার্ট কি সেটা আপনারা শিখবেন, যে কোনো একটা প্রশ্ন আপনি এখানে প্রশ্ন করলে সে এরকম খুঁজে খুঁজে আমাদেরকে, মানে রিসার্চ কোন আর্টিকেলে এই উত্তরটা আছে সেই আর্টিকেল থেকে উত্তরগুলো আমাদেরকে দেবে, ঠিক আছে। এরপর আমি যদি প্রশ্ন করি যে শিক্ষক শিক্ষার্থী অনুপাতের সাথে আহ ক্লাসে পারফরমেন্সের সম্পর্ক কি, এখন দেখেন সে আমাকে হচ্ছে বিভিন্ন আর্টিকেল থেকে কিন্তু রেফারেন্স, এখানে মূল বিষয়টা হলো কি সে রেফারেন্স সহকারে দেয় এবং রেফারেন্স গুলা সলিড, সলিড মানে রেফারেন্স গুলোর অস্তিত্ব আছে, তবুও আর্টিকেলের মানটা চেক করে নিন, ঠিক আছে। এটা ফ্রি ভার্সন ব্যবহার করলে হবে, ফ্রি ভার্সনে ডেইলি মনে হয় 10টা কোশ্চেন করা যায় মেবি, আপনার একটু মানে দেখে দেখে নিন। দেখেন এই যে সেই বিভিন্ন আর্টিকেল থেকে উত্তরটা দিচ্ছে, তার মানে আমরা রেফারেন্স হিসাবে এই আর্টিকেল গুলোকে পরে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। যে যেই সাবজেক্টে পড়েন ওইভাবে এটা মিলে নিতে পারেন, এটা খুব ভালো একটা টুলস। এর নাম হচ্ছে কনসেনসাস। আমি খুব ভালো টুলস গুলোর নামই বলতেছি। আচ্ছা, একটা টুলস এর নাম হচ্ছে, আচ্ছা, এক্সাইটেশন একটা টুলস আছে, আমরা কিন্তু লেকচার নাম্বার 1 এর শেষের দিকে বলছি এক্সাইটেশন টুলস এর কাজ কি। এক্সাইটেশন টুলস এর কাজ হলো গুগল স্কলারে আমরা যখন কোনো কিছু খুঁজি তখন সেই আর্টিকেলটার কি, সেটা কি Q1 না Q2, এই বিষয়গুলো আমরা এক্সাইটেশন নামক টুলস এর মাধ্যমে জানতে পারি। তা আমরা সেটা লেকচার নাম্বার 1 এ দেখাই দিই, সেটা আর নতুন করে দেখাতে চাই না, ঠিক আছে। এই যে গুগল স্কলারে খেয়াল করেন, যে গুগল স্কলারে গেলাম, গুগল স্কলারে গিয়ে কোন একটা বিষয় লিখে সার্চ করলাম, সার্চ করার আমার আবার রোবট কিনা দেখাচ্ছে। আচ্ছা, এই যে গুগল স্কলারে আমি যে যখন কোনো একটা আর্টিকেল সার্চ করি, আমার একটা দেখায় আর্টিকেলটা Q1 নাকি Q2 এগুলো দেখায়। তো Q1 Q2 দেখায়, এটা আপনারা দেখতে চাইলে যে এক্সটেনশনটা অ্যাড করতে হবে, এটার নাম হলো এক্সাইটেশন। কেমনে অ্যাড করবেন লেকচার নাম্বার 1 এ বলা আছে। ওকে, তো আমি একটু দ্রুত বলে যাই, আমাদের সময় খুব কম। পেপার পান্ডার কি কাজ সেটাও বলছি। আচ্ছা, টুলস গুলা ব্যবহার করা কিন্তু ইজি, নাম লিখে ইউটিউবে সার্চ করলে বুঝবেন এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, অনেকে বলতেন ভাই আপনি এই টুলস গুলার খোঁজ খবর কোথায় পান, এই খোঁজ খবর পাই হচ্ছে futurepedia.io নামে একটা ওয়েবসাইট আছে। futurepedia.io নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনি দুনিয়ার যত এআই এর জন্ম নেয় সব এআই এর নাম নথি। একটু দাঁড়ান, আমার একটা কল চলে আসছে, সরি। আচ্ছা, আমি যেটা বললাম যে টুলস এর নাম হলো futurepedia.io। এই যে futurepedia.io, তো এখানে হচ্ছে দুনিয়ার সব এআই টুলস এর নাম পাওয়া যায় আর কি। আপনি যত এআই টুলস এর নাম আছে না, এখানে দেখবেন যে ক্যাটাগরি অনুযায়ী কোনগুলা পপুলার, কোনগুলা কোন কাজে ইউজ হয় না হয়, এখানে সব তালিকা এখানে পাবেন। এই যে এআই টুলস, এখানে গেলে দেখেন এই যে কোন ক্যাটাগরিতে কত এআই টুলস দুনিয়াতে সব নাম আছে, কোনটা ফ্রি কোনটা পেইড। এটা হলো এআই এর একটা ডিকশনারি বলা বলা যায়। এখানে নাম ঠিকানা গুলা পাবেন। আমি জাস্ট ওয়েবসাইটের নামটা বলে দিলাম। আর দেখানোর মতো আর তেমন কিছু নাই। যেমন কম্পোজ এআই দিয়ে মেইল লিখা যায়, কিন্তু এটা এখন আর খুব দরকার না, আমরা চ্যাট চ্যাট জিপিটি দিয়ে মেইল লিখতে পারি, কোনো প্রয়োজন নাই। তারপর কিছু টুলস আছে এগুলো আসলে খুব একটা দরকার নাই, এই জন্য আমি দেখাইতে চাই না। যেমন একটা টুলস আছে সাইপা প্লাস, না, একটা হচ্ছে পেপার পাল প্রি ফ্লাইট। এই যে পেপার পাল প্রি ফ্লাইট, পেপার পাল প্রি ফ্লাইটের কাজ হলো, এখানে আমরা এটা দেখাবো, আমাদের এগুলো সামনে আছে, যে কোনো একটা আর্টিকেল এখানে আপলোড দিলে, মানে একটা আর্টিকেল ধরেন আপনার জার্নালে জমা দেওয়ার জন্য রেডি, একটা আর্টিকেল জার্নালে জমা দেওয়ার জন্য রেডি, তখন এই পেপার পাল প্রি ফ্লাইট ওয়েবসাইটে গিয়ে
লেখা আছে রান ফ্রি সাবমিশন চেক, মানে মানে একটা আর্টিকেল জার্নালে জমা দেওয়ার জন্য রেডি, এখন আপনি জার্নালে জমা জমা দেবেন। এই জার্নালে জমা দেওয়ার ক্ষেত্রে কি কি ল্যাকিংস আছে সেটা সে ধরে ধরে দেখাই দেবো, ঠিক আছে? এটা হচ্ছে পেপার পাল প্রি ফ্লাইটের কাজ। যেমন আমি এই যে কোনো একটা আর্টিকেল এখানে যেটা জার্নালে জমা দেওয়ার জন্য রেডি, সেটা আমি এখানে আপলোড দিলাম। এটাও একটা এআই ওয়েবসাইট, এটা খুবই জনপ্রিয়। তো ফ্রি ভার্সনে সে আপনাকে বলে দেবে যে আর্টিকেল এটা জার্নালে জমা দেওয়ার ক্ষেত্রে আপনার কি কি ল্যাকিংস আছে। যেমন আপনি হয়তো ছোট রেফারেন্স দিচ্ছেন, বড় রেফারেন্স দেন নাই, আপনার ল্যাঙ্গুয়েজে ত্রুটি থাকতে পারে, আপনি হয়তো আর্টিকেলের টাইটেলটা ঠিক মতো দেন নাই, বা আর্টিকেলের অমুক পার্ট দেন নাই। সে হচ্ছে ওই আর্টিকেলটা পুরো অ্যানালাইসিস করে 2 মিনিটের মধ্যে আপনাকে প্রায় বিশাল সাজেশন দেবে এটা আর্টিকেলটা জার্নালে রেডি টু সাবমিটের ক্ষেত্রে আপনার কি কি কমতি আছে। তো ওয়েবসাইটের নাম হচ্ছে পেপার পাল ফ্রি ফ্লাই। যারা নামগুলা ভুলে যাবেন ক্লাসের ভিডিও টেনে দেখলেই পারবেন, ঠিক আছে? সেটা আসুক, আমাদের আসতে একটু সময় লাগবে। তো আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আবারও বলছি, যাদের ফি দেওয়া এখনো বাকি, আগামীকালকে লাস্ট ডেট। আপনারা ফিটা আগে আগে দিয়ে দিলে আমাদের সব প্রসেস করতে খুবই সুবিধা। অনেকে হয়তো ফিটা দেবেন একটু দেরি করে দেন, কিন্তু কষ্ট করে হলেও আগে দিলে এটা আমাদের জন্য খুব ভালো। সেটা আপনারা চেষ্টা করেন। এই যে আমি আর্টিকেলটা স্ক্যান হচ্ছে, এখন সে বলে দেবে যে জার্নালের যে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড জার্নালগুলোর যে গাইডলাইন যা যা চায় এর মধ্যে আপনার আর্টিকেলটার কোন কোন জিনিসটার ল্যাক আছে। তো এরা ভুলগুলা ধরাই দেয় ফ্রিতে, কিন্তু ভুলগুলা ঠিক করে দেয় আবার পেইড। তো ভুলগুলা ধরাই দিলে আপনি নিজেই ঠিক ঠিক করতে পারবেন, মানে ওদেরকে দিয়ে চাইলে ভুলগুলা ঠিক করাতেও পারবেন, কিন্তু সেটা $29 লাগবে। তো দরকার নেই, আপনি জাস্ট ভুলগুলা এখান থেকে সে হচ্ছে মানে শো করাবে, এটাই আপনার জন্য আমি মনে করি যথেষ্ট। এই আর কি, সে একটা একটা করে চেক করতেছে এই আর কি। যাক, সে চেক করতে থাকুক। হ্যাঁ, ফয়সাল আহমেদ, কোনো প্রশ্ন আছে? ভাই এই ওয়েবসাইটটা কতটুকু রিলায়েবল? আমার রিলায়েবল, রিলায়েবল, যেটা এটা আর কি রিলায়েবল আছে, আপনার। এই জন্যই বলেছি রিলায়েবল আছে। মানে ইয়া না, একেবারেই নর্মাল ওয়েবসাইট না না আর কি, ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি সবাই ব্যবহার করে এমন একটা ওয়েবসাইট, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। মানে রিলায়েবল আছে আর কি, এটা এটা বেশ স্টাবলিশ একটা ওয়েবসাইট। কেন স্টাবলিশ বলি, আর ইনিয়াগো নামে একটা কোম্পানি আছে, মেবি এই ইনিয়াগো কোম্পানির প্রোডাক্ট সম্ভবত এইটা। তো ওরা মানে রিসার্চের বড় কোম্পানি, তো তো ওদের প্রোডাক্ট, তো এই জন্য এটা রিলায়েবল আছে। আচ্ছা দেখেন, এই যে এই আর্টিকেলে এরা বিভিন্ন ইস্যু পাইছে, এর মধ্যে কিছু ইস্যু বেশি জরুরি, কিছু ইস্যু আবার কম জরুরি, ঠিক আছে? যেমন এই আর্টিকেলে ধরেন লেখা আছে ম্যানোস্ক্রিপ্টটা বেশি লং হয়ে গেছে, মানে একটা মোটামুটি একটা রিসার্চ আর্টিকেল হয় 2,500 ওয়ার্ড থেকে 4,000 ওয়ার্ড, কিন্তু আপনার আর্টিকেলটা এজ ইউজুয়াল রেঞ্জের একটু মানে বাইরে চলে গেছে। এখানে এই যে 16টা চ্যাকের মধ্যে আমার আর্টিকেলটা, 26টা চ্যাকের মধ্যে 16টা চ্যাকে পাস করছে, 10টা চ্যাকে ফেল করছে। আচ্ছা, রেফারেন্সিং এ বলতে টু মেনি ওল্ড রেফারেন্স, এখানে ওল্ড রেফারেন্স অনেক বেশি, এটা একটা সমস্যা। আর কিছু কিছু চ্যাকে পাস করছে, যেমন রেফারেন্স কাউন্ট ঠিক আছে মোটামুটি, ইন জেনারেলি যা থাকে, আবার সবগুলা পূর্ণাঙ্গ রেফারেন্সের সাইটেশন আছে, এটাও ঠিক আছে। তারপর এই যে আমরা এটা দেখাবো আর্টিকেল সাবমিশনের ক্লাসে, আসলে মূলত এই টুলসটা আমরা দেখাবো। এই যেখানে কিছু জিনিস মিসিং আছে, সেই মিসিংটা কি সেটা আমরা বলবো। তাহলে দেখেন, সে কিন্তু আপনাকে ফ্রিতে আপনার কোন কোন জিনিসগুলা সমস্যা আছে সে বলে দিচ্ছে, আবার কোন কোন জিনিসগুলা সমস্যা নাই সেটাও বলে দিচ্ছে। স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটটাও ট্রাস্টেড ওয়েবসাইট। আমরা সোফার কোনো সমস্যা আছে বলে শুনিনি। মানে ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বেশ সবাই ব্যবহার করে এমন একটা ওয়েবসাইট আর কি, ঠিক আছে? ঠিক আছে, এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ম্যানুস্ক্রিপ্ট জার্নালে জমা দেওয়ার আগে চেকিং এর ক্ষেত্রে। কিছু ওয়েবসাইটের নাম আমি বলিনি, আপনারা নিজে দুটো দেখে নিন, পারপ্লেক্সিলিটি, জেনি, এআই। তারপর একটা ওয়েবসাইটের নাম হলো সঠিক। এই সঠিক ওয়েবসাইটটা আর কিছুই না, এটা হচ্ছে যারা আমরা বাংলা লেখালেখি করি, বাংলা লেখালেখির বানান ঠিক করার জন্য এই সঠিক হচ্ছে একটা টুলস। তা আপনারা জাস্ট মানে এটা দেখানোর এখন সময় নেই, সঠিক বানান চেকার লিখে গুগলে সার্চ করলেই, সঠিক বানান চেকার লেখে গুগলে সার্চ করলে দেখবেন গ্রামারলির মতো একটা ওয়েবসাইট চলে আসবে। তাইলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে কোনো বাংলা লেখা, মানে আপনাদের যে কোনো বাংলা লেখা যদি আপনারা এখানে দিয়ে দেন, সে হচ্ছে ভুলটা শো করবে এবং সঠিকটা সাজেস্ট করবে। যে কোনো বাংলা লেখা এখানে দিলেই সে ভুলটা শো করবে, সঠিক সাজেস্ট করবে। আমি আর এখন দিলাম না, আপনারা দিলেই পারবেন। দেখেন এখানে শীটে ওয়েবসাইটের নাম আছে, নামগুলো আপনারা দেখে নিন, ঠিক আছে? আরেকটা টুলস আছে গামা, আমার খুবই প্রিয় ওয়েবসাইট, যেটা দিয়ে প্রেজেন্টেশন বানানো যায়। এটা ফ্রি ভার্সনটা মোটামুটি ভালো, পেইড ভার্সনটা খুব ভালো। তা আমি গামাটা আমি খুব মানে পছন্দ করি, যে গামা, এই যে আমার হচ্ছে গামা ওয়েবসাইটটা,
এই যে আপনাদের যে লেকচার শিটগুলা, বেশিরভাগ শিট কিন্তু আমি গামা দিয়ে বানাইছি। এই যে আমার লেখার শিটগুলো এখানে দেখাচ্ছে, বেশিরভাগ কিন্তু গামা দিয়ে বানানো। তো গামার কি কাজ সেটা ইউটিউবে সার্চ করলে বুঝবেন। পেইড অ্যাকাউন্ট দিয়ে আরো ভালোভাবে বানানো যায়। আপনার জাস্ট যে কোনো একটা আপনার মোটামুটি রেডি রেডি করা এমএস ওয়ার্ড ফাইল এখানে দিয়ে দিলে সে আপনাকে একদম পাওয়ার পয়েন্টে রেডি প্রেজেন্টেশন বানাই দেবে। তো এগুলো হয়তো সময় করে আমরা আস্তে আস্তে আলোচনা করব, বা কিছু ভিডিও আমি ইউটিউবেও দেবো। এগুলো আমরা যারা খুব দ্রুত কাজ করতে চাই, যেহেতু সবকিছু ফাস্ট যাচ্ছে, এটা আমাদেরকে হেল্প করবে। ঠিক ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমাদের একটু ভিন্ন টাইপের ক্লাস। ক্লাসের প্রথম অংশটা আমি মনে করি মেইন, কোথায় কোথায় আর্টিকেল মানে এআই ব্যবহার করতে পারবো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। এআই টুলস এর নাম শুনলে গুগলে সার্চ করলে বুঝবেন এটার কাজ কি। কাজ দেখা কিন্তু খুব একটা কঠিন না, চ্যাট জিপিটি দিয়েই অলমোস্ট সব কাজ করা যায়। তো ফলে আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে বেশি জরুরি আর কি। আর আমাদের সামনে যেই ক্লাসের সাথে যেই টুলস রিলেটেড, সেই ক্লাসে আমরা ওই টুলস ব্যবহার করে দেখাবো। যেমন প্রপোজালের বাজেটিংটা আমরা এআই দিয়ে করতে পারবো, সেটা আমরা আগামী প্রপোজালের ক্লাসে দেখাবো। মেথোডোলজির কিছু কাজ এআই দিয়ে পারবো, কিছু কাজ এআই দিয়ে পারবো না, সেটা আমরা দেখাবো। আবার অ্যানালাইসিস, তারপর সবগুলা ক্লাসে আমাদের এআই এর কিছু ছোঁয়া থাকবে। তবে প্রথমে আমরা বেসিক ভালোভাবে ডেভেলপ করবো, এরপর হচ্ছে এআই। ঠিক আছে? তো খুব বেশি প্রশ্ন নিতে পারবো না, কারণ আরেকটা সেশন শুরু হয়ে যাবে 5 মিনিট পরেই। খুব জরুরি হলে আমরা একটা দুইটা প্রশ্ন নিতে পারি। সিফাত, হাত তুলছেন, প্রশ্ন করুন। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি যে লাস্ট যে সফটওয়্যার বা এআইটা দেখাইলেন, ওই সেম ভাবে আমরা যদি চ্যাট জিপিটি কে আমাদের ম্যানুস্ক্রিপ্ট বা আমাদের বুঝছি মানে বুঝছি, কিন্তু পেপার কিন্তু কিন্তু হ্যাঁ, বেস আমি চ্যাট জিপিটির কথা শেয়ার। বলতাম, কিন্তু চ্যাট জিপিটি এত বড় ফাইল ইভালুয়েট করতে পারে না। চ্যাট জিপিটির হচ্ছে সমস্যা, বুঝছেন? জি জি। না না ভাই, চ্যাট আমার চ্যাট কোশ্চেনটা জিপিটি হচ্ছে যদি দেই, সেক্ষেত্রে আমাদের ফাইলটা কি করাপ্ট হয়ে যাবে কিনা, মানে পরে কি রাইট পুরোটাই রাইট, হচ্ছে এটাও আবার এআই এটাও একটা হিসাবে? ইস্যু। চ্যাট জিপিটির বিভিন্ন সেটিং আছে, আপনার ফাইলটা করাপ্ট না, ফাইলটা এআই ডিটেকশনে চলে আসতে পারে। মানে চ্যাট জিপিটি জি যদি জি জি পুরো ম্যানুস্ক্রিপ্টটা চেকিং এ দিয়ে দেন, বুঝতে বুঝতে পারছেন? জি। এই আর কি, তো এটা একটা ইস্যু। জাফর ইমাম, হাত তুলছেন, কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি বলুন, একটু দ্রুত বলতে হবে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এই যে ওয়ার্ড ফাইল যেখানে আপনার এআই টুলস এর কথা বলেছেন, এগুলি কি দেয়া দিয়ে যাবে? দেবো, এই ফাইলটা তো শেয়ার দিয়ে দেবো, করবেন না? ফাইলটা ফাইলটা দিয়ে দেবো, হ্যাঁ। ওকে ওখানে নামগুলো আছে ওকে। এবং কোন ক্যাটাগরির অল্টারনেটিভ কোনটা ওইটাও আছে। আবির হাত তুলছেন, প্রশ্ন করুন। নিতাই, আপনি হাত তুলছেন, একেবারে জরুরি হলে প্রশ্নটা করুন, কারণ আর একটা সেশন যেতে হবে, একটু দ্রুত করতে হবে। জি ভাইয়া। জি আবির বলুন। আচ্ছা ভাইয়া, আমি ওই যে গত ক্লাসটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। গত ক্লাসে আমি মানে 17টা পিডিএফ এর একটা বানিয়ে তো আমি চ্যাট জিপিটিতে দিছিলাম, কিন্তু ওরা পুরোটা মানে নিতে পারবেন না তো, কপি পেস্ট নিতে হয় না। পারবেন। আমরা বলছিলাম যে চ্যাট জিপিটি এত বড় ইয়ে নিতে পারবে না, বরং আপনি আগে ছোট করে একটা ম্যাট্রিক্স বানিয়ে দেন চ্যাট জিপিটি থেকে কিছুটা আউটপুট পাবেন। মানে সফটওয়্যার গুলার স্টিল এখনো মানে ফুল ক্যাপাবিলিটি আমরা এখনো দেখতেছি না। মানে এগুলো আস্তে আস্তে গ্রোয়িং। আপনি হয়তো পেইড ভার্সনে আর একটু বেটার হতো। মানে আমি বুঝতে পারছি আপনি চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে 17টা আর্টিকেলের ডিটেলস দিয়ে বলছেন আপনাকে লিটারেচার রিভিউ করে দিতে, সে খুব একটা পারেনি বা খুব ছোট করে দিছে, তাই তো? মানে হয় নাই ভাই, ওই যে কপি পেস্ট যে একটা এই না না, ব্যাপারটা হবে না তো। হইতেই পারে। চ্যাট জিপিটিতে এত বড় এত টেক্সট তো আপনার নিতে পারবে না। ঠিক আছে? তো তাহলে ভাই এটার জন্য কোনো আলাদা কোনো বা অন্য আলাদা কোনো কিছুই কিছু? না, এমএস ওয়ার্ডে ওই 17টা আর্টিকেলের ছোট ছোট অংশ নিয়ে এরপর মানে পেস্ট করলে হয়তো নিতে পারবেন। 17টা আর্টিকেলের সব দিয়ে দিলে চ্যাট জিপিটি নিতে পারবে না। আহ, আচ্ছা ঠিক আছে। এই আর কি, মানে লিমিটেশন গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, কাজ করতে করতে বুঝবেন। ওকে, আর কারো প্রশ্ন থাকলে জানান। এর মানে কারো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপেও জানাবেন। আমরা প্রথম সেশনে যারা ক্লাস করেন একটু প্রশ্ন করার সুযোগটা কম থাকে, কিন্তু মানে আমরা চেষ্টা করি একটু বেশি দেখানোর জন্য আর কি। সাইফুল ভাই হাত তুলছেন, সাইফুল ভাই হাত তুলছেন। ভাই আসসালামু আলাইকুম। জি জি, ভাই শুনতে পাচ্ছেন? শুনতে ভাই সরি, পাচ্ছি। আপনার টাইম পুরো ঘন্টা কোশ্চেন। ভাই আমি একটা এক্সেল ফাইলকে একটু সেলস ডাটা তৈরি করার জন্য আহ, দিয়েছিলাম, কিন্তু আমার ডাটাটা মানে টোটালি সে উল্টোপাল্টা ডাটা দিয়েছে। এই জন্যই তো, মানে এই জন্যই তো আমাদের মানে হিউম্যান ওভারসাইটটা প্রয়োজন। কারণ সে আবার এক্সেল ফাইলটা খুব ভালোভাবে নিতে পারে না। সেম জিনিস যদি আপনি তাকে একটা এমএস ওয়ার্ডের ওই রো কলাম দিয়ে দিতেন, সে কিন্তু বেটার আউটপুট দিত। আপনি চেক করে দেখেন, সেই এক্সেল ফাইলটাকে যদি আপনি এমএস ওয়ার্ডে দিতেন, এমএস ওয়ার্ডে এরপর চ্যাট জিপিটি কে জাস্ট পেস্ট করে দিতেন, আপনি দেখবেন সেটা ভালো আউটপুট দিচ্ছে। তার মানে কি, তার মানে আমরা যখন একটা সফটওয়্যার ইউজ করি, সেটা ইউজ করতে করতে মোটামুটি বুঝি যে সে আসলে কিভাবে
মানে ইনপুটটা কিভাবে সে ভালো নেয়, আমার কথা বুঝছেন? জি ভাইয়া। আমি লিটারেচার ভাইয়া রিভিউ আপনার এই যে ক্লাসটার রেকর্ডিং কি দিবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি একদম লাস্ট ইয়াতে আসছি তো, আমি একটু আম- টোটালটা দেখে তারপর ঠিক আছে, ঠিক অফকোর্স আছে, আমি। ওকে। তো আমরা প্রথম সেশনে এতটুকু থাকুক, অন্যরা যেহেতু জয়েন করা শুরু করছে। সবাইকে থ্যাঙ্কস। আগামী পরশু আবার রিসার্চ প্রপোজালের ক্লাসে দেখা হবে।